আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভার্সিটি মাস্টার ক্লাসে। তো আজকে হচ্ছে আমরা পরিমাণগত রসায়নের লেকচার 3 দেখব। আমরা হচ্ছে অলরেডি লেকচার 1 আর 2 দেখে ফেলছি। এন্ড ওখানকার যে নলেজগুলো আমরা মোলের ব্যাপারে যা জানছি বা ঘনমাত্রার ইউনিটের ব্যাপারে যা যা জানছি, সেই নলেজগুলোই কিন্তু বেসিক্যালি এখানে লাগবে। এটা ভাই তোমাদেরকে আগেও বলে আসছিলাম যে লেকচার 1 আর 2 যা শিখবো ওইটা আসলে আলটিমেটলি পুরোটা চ্যাপ্টার জুড়ে। এই যে লেকচার 3 তে আমরা এখন যেরকম দেখবো অ্যাসিড বেস নিয়ে, অ্যাসিড বেস টাইট্রেশন নিয়ে, ঠিক একইভাবে লেকচার 4 এ জারণ বিজারণ টাইট্রেশন নিয়ে দেখবো। ওখানেও কিন্তু এই কথাবার্তাগুলো আমরা বলবো। ওকে, আচ্ছা। সো দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। হ্যাঁ, এন্ড আসলে এখানে আমরা যদি 2 স্টার না দিয়ে 3 4 স্টারও দিয়ে দিই, খুব একটা ক্ষতি হবে না। কারণ কি, এই চ্যাপ্টারের প্রবলেম গুলাই আবার হচ্ছে এখানে তোমার রিলেশন আছে রাসায়নিক পরিবর্তনে, যে অম্লক্ষার সাম্যাবস্থা আছে, অ্যাসিড বেজের আলোচনা ওখানকার সাথে। সো দুইটা মিলে ওভারঅল ইম্পর্টেন্ট বলা যায় আর কি। ঠিক আছে, আচ্ছা। তো আসো ফার্স্টে আমরা দেখি। এই যে এখানে অ্যানালাইসিসটা দেখতেই পারতেছো, মোটামুটি আসছে। কোয়েশ্চেন রিটেন এখন পর্যন্ত আসে নাই, বাট সামনে আসতেই পারে। টাইট্রেশন, আগে একটু দেখি যে টাইট্রেশন জিনিসটা আসলে কি। আগে টিপিক্যাল সংজ্ঞা পড়ি, যে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে। ওকে, তাহলে আমি এখানে একটা পয়েন্ট পাইছি, এটা একটু মার্ক করি। একটা পাইছি হচ্ছে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে গেল। একটি নির্দিষ্ট ঘনমাত্রার, এই যে এখানে আরেকটা জিনিস পাইছি, নির্দিষ্ট ঘনমাত্রার কোন অ্যাসিড বা ক্ষার দ্রবণের সাথে অপর একটি ক্ষার বা অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে ওই দ্রবণের, এই যে আরেকটা জিনিস দেখো, অজানা ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে টাইট্রেশন বলা হয়। তাহলে দেখো তিনটা জিনিস ভাই মার্ক করছি। এবার একটু এখানে জিনিসগুলো সাম আপ করি। যে দেখো, এখানে রাখা হয়েছে অ্যাসিড বা ক্ষার, আবার এখানেও রাখা হয়েছে অ্যাসিড বা ক্ষার। সো যেহেতু দুইটা অ্যাসিড বা ক্ষার আছে, এই ধরনের টাইট্রেশনকে আমরা বলি হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন। আবার এই জিনিসটাই যখন আমরা পড়বো জারক বিজারকের জন্য, সেগুলোকে বলা হয় জারণ বিজারণ টাইট্রেশন। টাইট্রেশন কয়েকটা টাইপেরই হয়, আমাদের সিলেবাসে আর কি এই দুইটা টাইপের আলোচনা করা আছে। একটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন, আর একটা হচ্ছে জারণ বিজারণ টাইট্রেশন। ওকে, সো দেখো আমার টার্গেট কি। আমার টার্গেট হচ্ছে নির্দিষ্ট ঘনমাত্রার একটা অ্যাসিড বা বেসকে ইউজ করে। এন্ড এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে এখানে যেটা ইউজ করবা ওইখানে কিন্তু তার অপোজিটটা নিতে হবে। তার কারণ কি, আমরা চাই কি তারা একজন একজনের সাথে রিয়াকশন করুক। রিয়াকশন করে কতটুকু আসলে কতটুকুর সাথে রিয়াকশন করছে সেটা দেখে আমি বের করতে চাই যে আরেকটার পরিমাণটা কতটুকু। যেমন দেখো, এখানে আমরা নিলাম হচ্ছে, খুবই ইজি এক্সাম্পল নিই, সাপোজ নিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর নিলাম হচ্ছে HCl নিলাম। ওকে, সো তারা রিয়াকশন করে কি তৈরি করবে, তৈরি করবে আর কি লবণ আর হচ্ছে পানি, রাইট? এভাবে তারা রিয়াকশন করবে। ওকে, সো দেখো এখানে হচ্ছে আমাদের যে টার্গেট, টার্গেট হচ্ছে যে তারা একজন একজনের সাথে যখন রিয়াকশন করবে, এই একজনের যে পরিমাণটা আছে না সেটা আমরা জানি। ওই পরিমাণের সাহায্যে আমি সাপোজ বের করব আরেকজনের পরিমাণটা কত। কারণ কি, তাদের তো বিক্রিয়া করার একটা নির্দিষ্ট অনুপাত বা রেশিও আছে, যেটা ধরো আমরা লেকচার 1 যে পড়ে আসছি, সহগানুপাত সূত্র বা স্টয়কিওমেট্রি। সো এই যে স্টয়কিওমেট্রিটা, এটা কিন্তু এরা এখানেও মেনটেন করবে। যেমন আমরা যদি এটাকে সমতা করি, সমতা করলে কিন্তু রিয়াকশনটা এরকমই থাকবে। তার মানে দেখো, এরা রিয়াকশন করতেছে কোন রেশিওতে, এই যে 1:1 রেশিওতে। তাহলে আমি যদি এটার স্টয়কিওমেট্রির ইকুয়েশনটা লিখি, এখানে কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা ডিভাইড বাই 1। 1 দিয়ে কেন ভাগ দিলাম, কারণ সমতা করলে ওর সামনে 1 আসে, ওই যে লেকচার 1 শিখছি এগুলা। ওকে, এটা সমান হবে HCl এর মোল সংখ্যা ডিভাইড বাই 1। এটাকেও কেন 1 দিয়ে ভাগ দিলাম, তার কারণ হচ্ছে সামনে 1 আছে। ঠিক আছে, আমরা দেখছি যে সহগানুপাত সূত্র অনুযায়ী স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট বলে এদেরকে। ওকে, এবার দেখো একটা জিনিস, যে এইখানে আলটিমেটলি সাপোজ আমি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ওর মোল সংখ্যাটা জানি, তাহলে এই জানা মোল সংখ্যা দিয়ে আমি HCl এর মোল সংখ্যাটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। আর এখানে এই জিনিসটাকে কিভাবে নিয়ে আসা হয়েছে, ঘনমাত্রার ব্যাপারে। তাহলে আমরা তো জানি যে আমাদের, এই যে দেখো, N ইকুয়ালস টু হচ্ছে কি V লিটারে ইন্টু S। তো আমি কি পরের লাইনে এখানে লিখতে পারি না, যে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে মোল সংখ্যা তার জায়গায় লিখলাম ওর আয়তন ইন্টু ঘনমাত্রা, এটা সমান হবে আমাদের HCl এর যে মোল সংখ্যা তার জায়গায় ওর আয়তন ইন্টু ঘনমাত্রা। আবার ওই যে দুইটার যে সহগ সেটা রাখলাম। এক তো দুইটা দুই পাশে আছে, না রাখলেও হবে, রাখলাম আপাতত, কারণ একটা কথা আছে এখানে সেটাই বলার জন্য। ওকে, দেখো তাহলে কি দাঁড়ালো, যে এখন যদি তুমি এটা জানো, আয়তন তো জানা খুব সহজ, তাই না? বিক্রিয়া করার জন্য তুমি কতটুকু নিচ্ছ, হ্যাঁ, ধরো একটা কনিক্যাল ফ্লাস্কে যতটুকু নিচ্ছ ততটুকুই হচ্ছে তার ভলিউম। ওকে, এসটাও তুমি জানো। এখানে ওই কথাটা বলা হচ্ছে যে এই যে নির্দিষ্ট ঘনমাত্রার, যে ঘনমাত্রাটা আমরা একটা একটা জানি, আমরা ধরে নিচ্ছি যে এখানে আমরা বেজেরটা জানি। ওকে, এন্ড HCl তুমি কতটুকু ইউজ করতেছো সেটাও বের করা সহজ, তাই না? যতটুকু বিক্রিয়ার জন্য তুমি ইউজ করবা সেটাই তো আসলে ভিটা হবে। ওকে, এস কিন্তু বের করা সহজ না, মানে এস আর কি ডিরেক্টলি চলে আসবে না। এস কিভাবে আসবে, যে তুমি এই আয়তনটা জেনে শুনে বসাইছো, আবার এই নির্দিষ্ট ঘনমাত্রা তুমি নিছো, আবার এই আয়তনটা দেখছো যে কতটুকু রিয়াকশন করে। এই তিনটা টার্ম যদি তুমি জানো, তাহলে এই ফোর্থ টার্মটা যেটা এস, সেটা কিভাবে বসাবা, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে, মানে এই যে এখানে বসাবা, তারপরেই হচ্ছে আমাদের যে কাজটা সেটা হয়ে যাবে। ওকে, এবার এখানে একটা ব্যাপার, যেটা হচ্ছে যে
এই নিচে যে ভাইয়া বলছে সংখ্যাগুলো রেখে দিছি, এদের আসলে কাজটা কি যদি একটু খেয়াল করো, যে আমরা এখানে যা বসাইছি, এই যে এইটা আর এইটা, আমি যদি এবার এখানে একটু এভাবে গুণ করে দিই, গুণ করে দিলে আলটিমেটলি কি দাঁড়ায় দেখো, এই যে 1 * VS অফ, ধরে এটা লিখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা সমান হচ্ছে 1 * VS অফ HCl। করতে পারি না? এই যে 1 দিয়ে গুণ করে দিচ্ছি আর কি, আর VS এর মতো আছে। আচ্ছা, এখন এখানে এই একটা আসলে কি, এই যে দেখো নিচে যেটা দিয়ে ভাগ দিছিলাম সেটা এখানে গুণ আকারে নিয়ে আসছে, ওর সামনেও 1, ওর সামনেও 1। এখন একটু খেয়াল করে দেখো তো, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, ওর তুল্য সংখ্যা কত? অবশ্যই 1, কারণ কি OH একটা দিতে পারে, এটা আমরা দেখছি লাস্ট লেকচারে, লেকচার 2 তে আমরা অ্যাসিড বেজের তুল্য সংখ্যা নিয়ে ডিসকাস করছি কিন্তু। ওকে, ঠিক একইভাবে HCl, ও দিতে পারে একটা প্রোটন, ওর তাহলে তুল্য সংখ্যা কত? সেটা হচ্ছে 1। তার মানে আমি কি এটাকে এভাবে লিখতে পারি না, এই যে এই জিনিসটাকে যদি আমি লিখি, এটা হচ্ছে ওর তুল্য সংখ্যা, ওই যে ছোট হাতের ই দিয়ে দেখায়, আর এটা হচ্ছে এর তুল্য সংখ্যা, তাহলে পুরো জিনিসটা কি দাঁড়ায় দেখো, দাঁড়ায় হচ্ছে E * N। এই যে E * N, কার EN দেখো, পুরাটা যদি একসাথে লিখি, সোডিয়াম হাইড্রোক্সাইডের, এটা সমান হবে E * N অফ HCl। তার মানে কি করব, একটার মোল সংখ্যার সাথে আর একটা তুল্য সংখ্যা, এই যে মোল সংখ্যা এইভাবে বের করতে পারি, বা যে কোনো ভাবে মোল সংখ্যার আমরা যে সূত্রগুলো দেখছি লেকচার 1-এ, যে কোনো ভাবে বের করতে পারি। এটা এটা সমান কি হবে, HCl এর মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা। সো আমরা দেখবো যে এই ফর্মুলাটাই আমাদের কিভাবে হেল্প করে এই টাইট্রেশনের ম্যাথ গুলা খুব ইজিলি করে ফেলতে। হ্যাঁ, আমরা তো এই লেকচারে দেখতেছি অ্যাসিড বেজ নিয়ে, তাই এক পাশে দেখো রাখছি অ্যাসিডকে, আরেক পাশে বেজকে। পরে লেকচারে যখন দেখবো যে জারণ বিজয়ন টাইট্রেশন, তখন এই যে EN সমান EN, এই ফর্মুলা আমরা ইউজ করতে পারবো। এন্ড সেখানে কি করবো, এক পাশে জারক, এক পাশে বিজারক। এবার আসলে আরেকটা জিনিস যে বক্স করে রাখছিলাম সেটাতে আসি, লাস্ট জিনিস এখানে আমাদের, যে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে নির্দেশকের কাজটা আসলে কি। তুমি একটু নিজে কাজ করো, তুমি জানো নাকি যে অ্যাকচুয়ালি নির্দেশক কেন ইউজ করা হয়, বা নির্দেশক কি চিনো নাকি? চিনো তো, যেমন লিটমাস তো চিনোই, লাল লিটমাস, নীল লিটমাস, হ্যাঁ, বা মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, নামগুলো হয়তো শুনছো বা বইতে দেখছো যে চার্টে আছে। তো দেখো এদের কাজটা অ্যাকচুয়ালি কি। প্রথমে একটু কঠিন করে বলি, তারপরে সহজটা বলতেছি। কঠিন করে বললে বা বইয়ের ভাষায় বললে, এরা হচ্ছে সমাপ্তি বিন্দু নির্দেশ করে, সমাপ্তি বিন্দু নির্দেশ করে, মানে বিক্রিয়ার এন্ড পয়েন্ট যেটা সেটা নির্দেশ করে। সো তাহলে ওর কাজটা কি দাঁড়ালো, সমাপ্তি বিন্দু মানে ও আমাকে ইন্ডিকেট করে যে এই বিক্রিয়াটা শেষ, সহজ কথা, শেষ। আর শেষ কেন, এটা আমাদের কেন জানা দরকার, তার কারণ হচ্ছে, ধরো তুমি এখানে HCl এর যে অ্যামাউন্টটা, এই যে HCl এর যে এসটা, এটা জানতে চাচ্ছ, এন্ড এই HCl এর এস কে পুরোটা বিক্রিয়া করার জন্য তো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, ওরও নির্দিষ্ট একটা VRS আছে। So আমাদের দেখতে হবে এই অ্যাড করতে 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 সারা জীবন তো অ্যাড করতে থাকবো না, কতটুকু আসলে অ্যাড করলে এই এসটা পুরোটা নিউট্রালাইজ হয়ে যায়, মানে দুই পাশে দুইটা নিউট্রালাইজ হয়ে যায়, মানে এই যে অ্যাসিড আর ক্ষার দুইটাই পুরোটা শেষ হয়ে যাবে। পুরোটা শেষ করে এটা একটা নিউট্রাল অবস্থায় কখন চলে আসবে, সেটাই হচ্ছে আমার দেখার টার্গেট। তো কি হবে, যে ধরো এই যে একটা নির্দেশক আমি নিলাম, তোমাদের পরিচিতটাই নি, লিটমাস। সো লিটমাস মনে করো ফার্স্ট হচ্ছে অ্যাসিডের মধ্যে দিয়ে রাখছিলাম, অ্যাসিডের মধ্যে দিয়ে রাখার কারণে লিটমাসের কালার কি হবে, রেড, রাইট, তাই না, যে অ্যাসিডের মধ্যে দিয়ে রাখলে। তারপর কি হবে, আস্তে আস্তে আমি অ্যাড করতেছি, এন্ড এখানে দেখা যাবে যে একটা সময় সে ব্লু হয়ে গেছে, কারণ কি এই যে অ্যাসিডের মধ্যে আস্তে আস্তে ক্ষার অ্যাড করতে করতে একটা মোমেন্ট তো আসবে যে যখন অ্যাসিডের থেকে ক্ষার বেশি হয়ে যাবে, সেই মোমেন্টে আমি অ্যাড করা বন্ধ করে দিব। তাহলেই না আমি বুঝতে পারবো যে এইটার কতটুকুর সাথে এটার কতটুকু বিক্রিয়া করে। ফিলোসফি এইটাই, যে একজনের সাথে আরেকজনকে আমি সম্পূর্ণরূপে বিক্রিয়া করাতে চাই, এন্ড এই যে তারা যে কমপ্লিট রিঅ্যাকশন করে ফেলবে, সেটা থেকে আমি আইডিয়া পেতে চাই যে আচ্ছা এইটার পরিমাণ এত হলে এটার পরিমাণ কত হবে, এন্ড ওই ইন্ডিকেশনটা কে দেয় আমাকে, সমাপ্তি বিন্দু, সেটা হচ্ছে আমাদের যে নির্দেশক সেটা। এন্ড সেটা কিভাবে দেয়, সেটা দেয় হচ্ছে কালার চেঞ্জের মাধ্যমে, তার যেই কালার চেঞ্জের মাধ্যমে সেভাবে দেয়। কারণ কি, কালার হচ্ছে অ্যাসিডে একরকম, বেজের মধ্যে একরকম, দুই মাধ্যমে দুই রকম। সো সে নিশ্চয়ই কালার চেঞ্জ করে আমাকে বুঝাবে, ওকে ফাইন, তুমি যতটুকু অ্যাড করতেছিলে এটা এখানে থামো, তোমার অ্যাড করা লাগবে না, এবার হচ্ছে তুমি ক্যালকুলেশনে চলে যাও। এই জিনিসগুলো যদি তোমরা প্র্যাকটিক্যাল করে থাকো তাহলে আরেকটু ফিল করতে পারার কথা আমার এই কথাগুলা, বাট আমি একটা আইডিয়া দিলাম এখানে। আসো এবার একটু ছবি দেখি, এতক্ষণ যে কথাবার্তাগুলো বলছি এটাই সেখানে আছে। ধরো আমি হচ্ছে এখানে ফার্স্টে এই যে অ্যাসিড দিচ্ছি, এই যে এখানে অ্যাসিড সলিউশন রাখা হলো, এন্ড এখানে আস্তে আস্তে দিচ্ছি। এন্ড এখানে যে জিনিসটা ইউজ করা হচ্ছে, দেখো এটা তো চিনা হয়তো, কনিক্যাল ফ্লাস্ক, হ্যাঁ, এই যে এই জিনিসটা, এটা দেখো পিপেট, এন্ড এটার নামটা কিন্তু প্রথমে যদি একটু খেয়াল করো কিসের সাথে মিল আছে, পাইপের সাথে, পাইপের সাথে এরকম মিল আছে পিপেট, ঠিক আছে। তার রিজন হচ্ছে, যেটা বললাম, তোমরা যদি ল্যাবে ইউজ করে থাকো আর কি, বেসিক্যালি এটা এরকম পাইপের মতো থাকে, ওই পাইপ দিয়ে মুখ দিয়ে টান দিয়ে হচ্ছে যে অ্যাসিডটা নিতে হয়। এন্ড এইটা দিয়ে করা হয় তার কারণ হচ্ছে এটা ড্রপার দিয়েও করা যায়। আমরা চাই যে খুবই সূক্ষ্ম পরিমাণে, যে একদম মেপে মেপে, কারণ কি আমরা তো কেমিক্যাল ইচ্ছা মতো ইউজ করবো না, আমার হয়তো দরকার 10 ml বা 15 ml, খুবই অল্প পরিমাণ।
ওই অল্প পরিমাণটা যাতে আমরা নিতে পারি সেই জন্য হচ্ছে এখানে দুটো এই যে স্পেশাল জিনিস, একদিকে হচ্ছে বুরেট আর একদিকে হচ্ছে পিপেট, এই দুটো ইউজ করা হয়। তাহলে পিপেটের ব্যাপারটা কি দাঁড়ালো, যে আমরা হচ্ছে এরকম মুখ দিয়ে টান দিয়ে পাইপের মতো টান দিয়ে নিব, এন্ড কি করব, ধরো আমার একটা নির্দিষ্ট দাগ পর্যন্ত নেওয়া হয়ে গেছে, তখন আমি যদি মুখটা সরায় হাত দিয়ে এভাবে ধরে ফেলি, তখন বাতাসের চাপের কারণে কি হবে, ওই দ্রবণটা আর ওইখান থেকে পড়তে পারবে না। তারপর হচ্ছে আমি এটা এখানে নিলাম কনিক্যাল ফ্লাস্কে, আস্তে আস্তে ছেড়ে দিলে তখন এটা ফোটায় ফোটায় এখানে চলে যাবে, যেটা বললাম এটা ড্রপার দিয়েও করা সম্ভব। ওকে, সো এটা হচ্ছে পিপেট, বা তোমরা যদি ল্যাবে প্র্যাকটিক্যাল করে থাকো অনেক সময় হচ্ছে যে সাবধানে করতে হয়, যাতে ওই যে বেশি জোরে টান দিলে অ্যাসিড বা বেসটা তো তোমার মুখে চলে যাবে, এই জন্য হচ্ছে খুব সাবধানে টান দিয়ে এরপর হচ্ছে মুখটা সরাই এই যে হাত দিয়ে চেপে ধরতে হয়, যতটুকু থাকে ততটুকুনি এখানে দিলাম। ওকে, অ্যাসিড চলে আসলো। তাহলে দেখো এই অ্যাসিডের ভিটা তো তুমি জানো, তাই না? তুমি তো এখানে বুঝে শুনেই, এই কারণেই তো তুমি পিপেট ইউজ করছো, যাতে তুমি এই ভিটা মেপে খুব সুন্দর একটা সূক্ষ্ম অ্যামাউন্ট ভি তুমি মেপে যাতে নিতে পারো, এই জন্যই তো তুমি এটা ইউজ করছো। ওকে, আচ্ছা, এবার কি করলা, তুমি এখানে একটা ইন্ডিকেটর দিয়ে দিলা। হ্যাঁ, ইন্ডিকেটর মানে হচ্ছে নির্দেশক, নির্দেশকের নিশ্চয়ই একটা কালার থাকবে, কালার দেখাবে, কারণ কি এটা তুমি অ্যাসিডের মধ্যে নিছো, সো অ্যাসিডিক মিডিয়ামে একটা কালার দেখাবে। ওকে, এবার তুমি যেটা করলা, যেটাকে নিয়ে আসলা বুরেটের নিচে, এন্ড বুরেটের নিচে সাপোজ এখানে তুমি নিলা বেজ, এখানে যেহেতু অ্যাসিড নিছিলাম, তার মানে এবার বোরেটে নিতে হবে আমাদের বেজ। ওকে, আচ্ছা, এবার দেখো এই বেজের অবশ্যই তুমি এসটা হয়তো জানো। হ্যাঁ, এন্ড এইখানে দেখো এই যে রিডিং কিন্তু দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি তার একটা রিডিং আছে, মানে শুরুতে এখানে কিছু একটা পরিমাণ আছে, ধরো আমরা এটাকে ইনিশিয়াল রিডিং বলছি তো ভি আই হিসেবে লিখলাম, এটা হচ্ছে আমাদের ভি আই। এন্ড দেন আস্তে আস্তে তুমি এই যে ফোটায় ফোটায় দ্রবণ অ্যাড করা শুরু করলা, এই যেটা হচ্ছে বুরেট। বুরেটের সুবিধা হচ্ছে এটা, যেটা দিয়ে যখন আমরা এটাকে রিলিজ করি আস্তে আস্তে যখন ঘুরাই, তখন আস্তে 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 ফোটায় ফোটায় হচ্ছে আমাদের যে দ্রবণটা সেটা পড়তে থাকে। তার মানে এখন কি শুরু হয়েছে, এখন হচ্ছে এই যে ছিল অ্যাসিড, অ্যাসিডের মধ্যে তুমি বেজ অ্যাড করা শুরু করছো, সো নিউট্রালাইজেশন হওয়া শুরু হয়েছে। আস্তে আস্তে অ্যাসিডের সাথে ক্ষার রিয়াকশন করে অ্যাসিডটাকে শেষ করতে থাকবে, নিউট্রাল করতে থাকবে। কিন্তু সেটা কতক্ষণ পর্যন্ত, সারা জীবন অ্যাড করে যাবা বা একটুর পর একটু পর দিতেই থাকবা না। এই জন্যই হচ্ছে দেখো ফাইনালি এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, এন্ড সেটা আমাকে কে ইন্ডিকেট করছে, এই যে আমাদের যেই নির্দেশকটা ছিল সেটা, একটু আগে যে কালার ছিল এখন আর সেই কালারটা নাই। ও আমাকে বুঝাচ্ছে যে হ্যাঁ, যতটুকু অ্যাসিড এখানে ছিল সেটা কমপ্লিট নিউট্রালাইজেশন হয়ে গেছে, সম্পূর্ণ প্রশমন বিক্রিয়া হয়ে গেছে, তো তোমার আর এখানে অ্যাড করার প্রয়োজন নাই। তাহলে আমরা এরপর দেখলাম যে ফাইনাল রিডিং কত আসে, সাপোজ এটা আসে হচ্ছে এই যে ভি আর দিলাম, ভি আর দিলাম, এটা হচ্ছে ইনিশিয়াল ভিআই, এটা হচ্ছে শেষ যেটা হয়েছে সেটা। তার মানে কি দেখো এই যে এতটুক থেকে এতটুক যেটা, সেই পোর্শনটা আসলে কি এখানে চলে গেছে, এই দ্রবণে চলে গেছে, বা আমরা নিউট্রালাইজ করতে ইউজ করছি, শেষ হয়ে গেছে সেটা। ওকে, সো সবকিছু মিলে এবার যদি আমরা এইদিকে চলে আসি, আমরা কি তাহলে আবার আগের জিনিসটা লিখতে পারি, এই যে ধরো আমাদের ই ইন্টু এন, এটা হচ্ছে সাপোজ HCl এর অ্যাসিডটার, এন্ড এ ইন্টু এন অফ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, রাইট? আমরা কি কি দেখলাম এখানে, তুল্য সংখ্যা তো জানি, আমরা এখানে বসাবো 1, এন্ড দেন এখানে হচ্ছে VL ইন্টু এস এটা, আর এখানে হচ্ছে আমি এখানে VL না লিখে জানোই তো এটা লিটারে বসাবো, ধরো আমি এগুলাকে যার যারটা তার তারটা দিয়ে ডিনোট করি, তাহলে বুঝতে সুবিধা হবে কোনটা কোন ভি। ধরো এটা হচ্ছে ভি অফ অ্যাসিড, যেহেতু এই যে HCl ইন্টু এস অফ অ্যাসিড। হ্যাঁ, আর এটা হচ্ছে এই যে তুল্য সংখ্যা বসালাম বেজের 1 ইন্টু ভি অফ বেস ইন্টু এস অফ বেস। তো যেটা বললাম দেখো এখানে মনে করো তুমি তিনটা টার্মই জানো, জাস্ট একটা টার্ম জানো না, এই যে জানা ঘনমাত্রা জানো, তার সাথে অজানাটা সাপোজ বের করবা, বেজেরটা সাপোজ বের করবা। আর এই যে এই ভিটা তুমি কিভাবে পাইছো, এই যে এখানে এটা তো একটা রিডিং ছিল, এটা আরেকটা রিডিং পাইছো, সো আলটিমেটলি কতটুকু বেস তুমি ইউজ করছো সেটা কিভাবে পাইছো, এই যে খুব সিম্পল, প্র্যাকটিক্যালি এটা এভাবেই করে। এই যে ইনিশিয়াল ভি থেকে মনে করো বাদ দিছে হচ্ছে লাস্টে যেটা ছিল ভি ফাইনালি সেটা, হ্যাঁ, ফাইনাল রিডিং যেটা সেটা, এন্ড এই দুইটার বিয়োগফল হিসেবে তুমি পাইছো সাপোজ এই ভিটা, এখানে কাকে নিয়েছিলাম, বেসকে, তাহলে এটাকে আমরা লিখি ভিবি। তাহলে দেখো চারটা রাশির মধ্যে তিনটা জানো, আর তুল্য সংখ্যা তো নর্মালি বেসিক কনসেপ্ট দিয়ে জানো, সো যদি তাই হয় তাহলে কিন্তু তুমি এবার এই তিনটার সাহায্যে, এই যে সাপোজ এই তিনটা জানো, এটা কি সেটা বের করে ফেলতে পারবা, পারবা না? এই যে ক্যালকুলেশন আর কি, যে তুমি কি করবা, এস বি সমান এই যে কত হবে এখানে ভিএস এ ভাগ দিয়ে দিবে এটাকে ভি বি দিয়ে, ব্যাস, কাজ শেষ। এই কাজটাই আর কি বেসিক্যালি আমরা টাইট্রেশনের সময় করি, এন্ড এভাবে আমরা ক্যালকুলেশনটাও বের করি। বাট আসলে যত কথা বললাম থিওরি বুঝলে তোমার হয়তো ক্যালকুলেশনটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে এটা বুঝতে ইজি হবে। আদারওয়াইজ হচ্ছে আমাদের মেইনলি থিওরি আসে, আর এই যে নির্দেশকগুলা কোনটা কার জন্য ইউজ করতে হয়, তাদের কালার চেঞ্জের যে ব্যাপারটা সেটা একটু বুঝতে হয়। সো আসো এবার সামনের দিকে যাই। শুরুতে আমরা হচ্ছে কিছু প্রাইমারি আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দেখে নিই, কারণ এই যে ঘনমাত্রার কথাবার্তা যখন বলতেছি তখন এদের একটা গুরুত্ব চলে আসে। একটা হচ্ছে প্রাইমারি বা মুখ্য স্ট্যান্ডার্ড পদার্থ, আর একটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ। আসো আগে একটু সংজ্ঞা পড়ি, যে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়।
আর এটা কি বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না। এখন ধরো তুমি এগুলা এখানে তো দেওয়া আছে, বাট তুমি ধরো দেখো নাই, তোমার কমন সেন্স কেন কি বলে যে কেন একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা অবিশুদ্ধ? বিশুদ্ধ একটা জিনিস তখনই থাকবে যদি সে ইজিলি রিয়াক্ট না করে, আর অবিশুদ্ধ তখনই হবে যখন সে রিয়াক্ট করে অন্য কিছুতে কনভার্ট হয়ে যাবে। তাহলে কি আইডিয়াটা সিম্পল, যদি রিয়েক্ট করে তাহলে হচ্ছে অবিশুদ্ধ, আর যদি রিয়েক্ট না করে, যেমন আছে তেমনই থাকে, তার মানে সে পিওর অবস্থায় আছে। সো এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেটা করে, এরা বাতাসের সংস্পর্শে ইজিলি হচ্ছে সাপোজ জলীয় বাষ্প বা এই যে অক্সিজেন সহ বিক্রিয়া করতে পারে না। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এরা ইজিলি রিয়াকশনটা করে ফেলে। তাহলে বুঝতেই পারতেছো যেহেতু এরা রিয়াকশন করে না, তার মানে এই যে আমরা যে একটা ঘনমাত্রার কথা বলতেছি, এই যে বারবার যে বলতেছি আমার একটা জিনিস লাগবে, জানা ঘনমাত্রা, জানা ঘনমাত্রা, তাই না, জানা এস। হ্যাঁ, এখন বুঝো এই জিনিসটা, যে যদি তুমি ধরো একটা স্ট্যান্ডার্ড পদার্থ হিসেবে ইউজ করতে চাচ্ছিলা, এরপর সে যদি এরকম রিয়াকশন করেই ফেলে, তখন কি তার ঘনমাত্রা যেটা তুমি জানতা সেটা আর থাকবে না? তো ঘনমাত্রা তো চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমাদের জন্য বেশি সুবিধা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ইউজ করা, যে যাদের এস তুমি যেটা জানো, সে যেহেতু ইজিলি রিয়াক্ট করতেছে না, তাই সে শেষও হয়ে যাচ্ছে না বা অন্য কিছুতে কনভার্ট হয়ে যাচ্ছে না, এই জন্য সে আলটিমেটলি এস যা ছিল তাই থাকবে। আর এটার কিন্তু এসটা হচ্ছে সাস্টেইন করবে না, চেঞ্জ হয়ে যাবে। ওকে, ওজন নেওয়ার সময় রাসায়নিক দিক থেকে ক্ষয় করে না, ঠিক আছে। খুব অবভিয়াস, যেহেতু হচ্ছে সে ইজিলি রিয়াক্ট করতেছে না, আমরা ধরে নিচ্ছি যে সে ওই যে ওজন নেওয়ার সময় রাসায়নিক দিকটির সাথে কোনো রিয়াকশন করবে না, ওইটার যে মেটাল সেটার সাথে কোনো রিয়াকশন করবে না, ক্ষয় করবে না। এন্ড এটা হচ্ছে যেটা যে ওজন নেওয়ার সময় রাসায়নিক দিকে ক্ষয় করে। দীর্ঘদিন যাবত এর ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। আসলে মেইন পয়েন্ট হচ্ছে এইটাই, যেটা ভাই একটু আগে বলে আসছি, যে আমাদের তো আসলে এখানে এসটা নিয়ে, যে জানা এস নিয়ে কনসার্ন, এটা যেহেতু রিয়াকশন করে না, তাই ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, এটাই আমরা চাই। আর এখানে কি হচ্ছে, ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে যায়। রিজন হচ্ছে এই যে, এটা রিজন হচ্ছে 2 নাম্বারটা, যেহেতু সে রিয়াক্ট করতে থাকে এই যে, আর এটাও অপরিবর্তিত থাকে, রিজন হচ্ছে 2 নাম্বারটা, কারণ সে রিয়াকশন করতে চায় না ইজিলি। ওকে, তারপর আসে এবার হচ্ছে এই যে কোয়েশ্চেন এখান থেকে আসে, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। কোয়েশ্চেন ব্যাংকে অনেক এক্সাম্পল আছে, বইতে অনেক এক্সাম্পল আছে, এন্ড এগুলো থেকে হচ্ছে ভার্সিটিতে অহরহ এমসিকিউ এসে থাকে। দেখো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেটা হচ্ছে আমাদের অনার্দ্র সোডিয়াম কার্বনেট, অনার্দ্র সোডিয়াম কার্বনেট, তারপর কেলাসিত ইথেন ডাইওইক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড, মানে কি হচ্ছে বেসিক্যালি এটা অক্সালিক অ্যাসিডের কেলাস। অক্সালিক অ্যাসিড কি H2CO4 না, তার সাথে কি করলাম, এই যে 2 অণু পানি। তারপর এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, দেখছো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু, পটাশিয়াম ডাইক্রোমেট কিন্তু, কারণ কি তুমি দেখছো নিশ্চয়ই যে জারণ বিজন টাইট্রেশন এটা রেগুলারই কিন্তু কাজে লাগে, তাই না, পটাশিয়াম ডাইক্রোমেট। ওকে, তারপর দেখো ক্যালাসিত সোডিয়াম ইথেন ডাইওয়েট, এটা যদি মনে রাখতে পারো না, এই ডাইওইক অ্যাসিড থেকেই তো এই যে সোডিয়াম ইথেন ডাইওয়েটটা হয়েছে, এটা মনে রাখলে এটাও মনে রাখতে পারবা। ওকে, আচ্ছা, তারপর দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, HCl অ্যাসিড, H2SO4 অ্যাসিড, মানে বুঝাই যাচ্ছে এরা কি অনেক তীব্র অ্যাসিড ক্ষার না, সো এরা তো অনেক ইজিলি হচ্ছে রিঅ্যাকশনটা করে ফেলতে চায় বা পারে, দ্যাটস ওয়াই হচ্ছে এরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, সোডিয়াম থায়োসালফেট আছে, ঠিক আছে। এখানে আমরা অনেক সময় মনে রাখার জন্য একটা জিনিস যেটা ইউজ করি, যে বলি যে এগুলার সবগুলোতেই মোটামুটি দেখবা যে সি আছে, সি মানে কার্বন না কিন্তু, এই যে সোডিয়াম কার্বনেট, তারপর অক্সালিক অ্যাসিডে সি আছে, আবার ডাইক্রোমেটে ক্রোমিয়ামের সি আছে, হ্যাঁ, তারপর এখানে হচ্ছে সি আছে। সো মনে রাখার জন্য এটা একটা ওয়ে হইতে পারে, সবসময় যে খাটবে তা না। এক্সাম্পল তোমার সামনেই আছে, HCl ও সি আছে, কিন্তু ও কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না, ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। সো যেটা বললাম যে এমসিকিউ তে মোস্ট কমন এক্সাম্পল এগুলো হিসেবেই দেয়, তো মনে রাখতে পারো আর কি তুমি, যে এগুলোর মধ্যে সি থাকার এক্সপেকটেশন আছে। সবসময় যে খাটবে তা না, বাট বললাম তো এক্সাম্পল যে অনেক বাইরের কিছু থেকে দেয়, জীবনে তুমি দেখো নাই, জীবনে তুমি কোন একটা কম্পাউন্ড ধরো দেখোই নি বা সংকেত জানো, বাট সেটা তোমার বইতে নাই যে সেটা প্রাইমারি নাকি সেকেন্ডারি, এই ধরনের জিনিস আসার সম্ভাবনা একটু কম। কারণ তুমি সেটাকে না দেখে আগে থেকে কিভাবে বলবা যে ও কি আসলে রিয়াক্ট করে নাই করে না, দেখে হয়তো একটা আইডিয়া করা সম্ভব, হ্যাঁ এটা তীব্র অ্যাসিড ক্ষার, কিন্তু সবসময় জিনিসটা অ্যাকুরেট হবে ব্যাপারটা এরকম না। এই জন্য এই এক্সাম্পল গুলো মনে রাখো, তাহলেই হবে। আয়তনিক বিশ্লেষণে এর প্রমাণ দ্রবণকে ব্যবহার করা হয়, এই যে এটাই টাইট্রেশনে, সহজ কথা এটাই, টাইট্রেশনে মানে আয়তনিক বিশ্লেষণ হচ্ছে ভলিউমেট্রিক অ্যানালাইসিস, যেখানে আমরা এই যে ভলিউম দিয়ে আয়তনের সাহায্যে হচ্ছে ঘনমাত্রা বের করতেছি, সো এখানে প্রমাণ দ্রবণকে ব্যবহার করা হয়। আর এখানে কি হচ্ছে, আয়তনিক, এটা আয়তনিক হবে, আয়ত হবে একটা, আয়তনিক বিশ্লেষণে প্রয়োজনীয় দ্রবণ প্রস্তুতিতে, মানে এটাকে ইউজ করা হয় প্রয়োজনীয় দ্রবণটা প্রস্তুতিতে, কারণ কি ওর ঘনমাত্রা হয়তো চেঞ্জ হয়ে গেছে, বাট আমার যে সলিউশনটা লাগবে আমি এখান থেকে সেটাকে মানে বানাই নিব, আর এটা কি ডিরেক্টলি আমি ইউজ করতে পারবো হয়তো। ওকে, আসো পরীক্ষায় যেটা বলছিলাম কোয়েশ্চেন আসে, এই যে এই টাইপের আসে, সিইউতে আসছে রিসেন্ট কোয়েশ্চেন, নিচের কোনটি প্রাথমিক প্রমাণ দ্রব? হ্যাঁ, দেখো হয়তো তুমি কনফিউজড হবা, ভাই তো বলছে সি আছে, তাহলে HCl হবে, আবার এখানেও সি আছে, আবার এখানেও সি আছে, তাই না, একটু কনফিউশন হচ্ছে। এই জন্যই যেটা বললাম যে আমরা হেল্প নিতে পারি, যে বড়জোর ঠিক আছে
আমার এখানে সি থাকলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে, কিন্তু অপশনে যদি এরকম দিয়ে দেয় যে সবগুলোতেই সি আছে বা একাধিকে সি আছে, তো দেখো সোডিয়াম কার্বনেট কিন্তু কমন একটা এক্সাম্পল। সোডিয়াম কার্বনেটটা মনে রাখবা, আর এদিকে হচ্ছে HCl and OH টা মনে রাখবা যে ওটা সেকেন্ডারি, মানে এগুলো হচ্ছে অনেক আসে। তারপর কি দেখো কি বলছে, নিচের কোনটি প্রাইমারি মানে প্রাথমিক প্রমাণদ্রব্য। সো এখানেও আমার আনসারটা হবে এ। এটা হচ্ছে বইতে আমাদের সরাসরি সব বইতে দেওয়া নাই, বাট দেখো আমরা একটু আগে বলতেছিলাম অক্সালিক অ্যাসিডের কথা। অক্সালিক অ্যাসিড হচ্ছে এই যে এরকম অক্সালিক অ্যাসিড, দেখে কনফিউজড হয় না? এই যে এটাকে তুমি একটু আগে এইভাবে দেখে আসছো আর কি, H2C2O4। এই যে এটাই তো H2C2O4, আর সাথে হচ্ছে 2 অণু কেলাস পানি। ঠিক আছে, সো এটা যেরকম প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক একইভাবে দেখো এটা সংকেতে কি হয়েছে, এই COOH আর COOH মাঝখানে দুইটা CH2 ঢুকছে। এটা একটা নাম আছে, এটাকে বলা হয় সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড, তো এটা হচ্ছে আমাদের কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর বাকিগুলো দেখো বইতেই কিন্তু এক্সাম্পল আছে, BCD এটা হচ্ছে কি সেকেন্ডারি। সো এইভাবে এটা উত্তর করা যায়, নিচের তিনটা যেহেতু সেকেন্ডারি তার মানে অবশ্যই উপরেরটা প্রাইমারি হবে। ওকে, এবার আসো আমরা টাইট্রেশনের গ্রাফটা একটু বুঝি। আমরা দেখতেছিলাম যে এখানে অ্যাসিড ক্ষার যোগ করার কথা বলতেছিলাম আমরা, তাই না? তো সেই অনুযায়ী কিন্তু এক একটার না এক একটা ইফেক্টিভ পিএইচ রেঞ্জ আছে, যে কে আসলে কোন পিএইচ এ কাজ করে। আর যে যে পিএইচ এ কাজ করবে তার জন্য নির্দেশক লাগবে এরকম, কারণ কি নির্দেশকগুলো নির্দিষ্ট পিএইচ রেঞ্জের মধ্যে কাজ করতে পারে, আদারওয়াইজ তারা সবসময় সেভাবে কাজ করতে পারবে না। তুমি হচ্ছে সাপোজ এই যে এখানে দেওয়া হচ্ছে ফেনফথ্যালিন, বুঝাই যাচ্ছে দেখো এখানে 7 আছে, তো উপরের দিকে মানে ক্ষারীয় অবস্থায় ফেনফথ্যালিনের একটা ইফেক্টিভ রেঞ্জ আমরা দেখতে পারতেছি। তুমি কি করলা, এই যে ওকে ইউজ করলা এই পারপাসে, তখন কিন্তু প্রপার কালার দেখাতে পারবে না। তখন নির্দেশকের দোষ দিলে হবে না যে কেন হচ্ছে ও তোমাকে কালার চেঞ্জ দেখায় নাই বা সমাপ্তি বিন্দু নির্দেশ করে নাই। অবশ্যই হচ্ছে তোমাকে যেই রেঞ্জের জন্য যেই নির্দেশকটা ব্যবহার করা উচিত সেটাই করতে হবে। ওকে, আসো এই গ্রাফটাই হচ্ছে ভাই একটু হাতে এঁকে দেখাই, বোঝার চেষ্টা করি আমরা। আমরা এখানে একটা এক্স অ্যাক্সিস নেই এন্ড আরেকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস নেই, যে কোনো গ্রাফ যেভাবে শুরু হয় আর কি। বাট এখানে একটু জিনিসগুলো আলাদা যাদেরকে আমরা বসাচ্ছি। যেমন এই যে আমাদের ওয়াই অক্ষ যেটা আছে না, এখানে আমরা বসাবো হচ্ছে পিএইচ, এন্ড পিএইচ শুরু হয় কত থেকে, 0 থেকে। পিএইচ এর মিড পয়েন্ট কোনটা, 7, এন্ড শেষ হয় কততে, 14তে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড স্কেল যেটা, আরো অন্য অনেক কিছু অসম্ভব, বাট 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা স্ট্যান্ডার্ড স্কেল সেটার জন্য এটাই। এন্ড আমরা ধরে নিচ্ছি যে লেফট সাইডে হচ্ছে আমাদের অ্যাসিডের পরিমাণ বেশি, লেফট সাইডে অ্যাসিডের পরিমাণ বেশি। আর রাইট সাইডে হচ্ছে আমরা ধরে নিচ্ছি আমাদের বেইজের পরিমাণ বেশি। বামে অ্যাসিড বেশি, ডানে ক্ষার বেশি। আর কি হচ্ছে 0, 7, 14 এভাবে। ওকে, আচ্ছা এবার আসো আমরা এখানে 4টা ডিফারেন্ট টাইপের কম্বিনেশন নিয়ে কাজ করা লাগবে। ঠিক আছে, এই যে আমি এখানে লিখে রাখি, একটা একটা করে ওদেরকে পিক করব। এসে নিলাম, এসে মানে কি চিন্তা করো স্ট্রং অ্যাসিড। তাহলে বলো ডাব্লিউ মানে কি হবে, অবশ্যই উইক অ্যাসিড। তাহলে ঠিক একইভাবে নিলাম এসবি স্ট্রং বেস, তারপর নিলাম ডাব্লিউবি উইক বেস। ওকে, 4টা কম্বিনেশন নিলাম। এবার দেখো ফার্স্টে আমি যদি তোমাকে বলি যে তুমি এই গ্রাফের কোন একটা জায়গায় 4টা চতুর্ভাগ আছে, তো কোন একটা জায়গায় তোমার এসে বসাইতে হবে, তুমি এসেটাকে কই বসাবা, স্ট্রং অ্যাসিড কে কই বসাবা? দুইভাবে চিন্তা করবে, একটা এক্স অক্ষ দিয়ে একটা ওয়াই অক্ষ দিয়ে, তারপর দেখো কোন পয়েন্টটায় বসানো উচিত, এই যে 4 জায়গার মধ্যে কোথায় বসানো উচিত। একটু চিন্তা করে দেখো, দরকার হলে ভিডিও পজ করো, তারপর তুমি অ্যান্সারটা দেওয়ার ট্রাই করো। ওকে, আশা করি ট্রাই করছো। দেখো অ্যাসিড, তো অ্যাসিডের স্ট্রং অ্যাসিড যেহেতু বলছি, স্বাভাবিক ওর পিএইচটা 0-এর কাছাকাছি হওয়াটাই স্বাভাবিক। সো নিশ্চয়ই যত নিচে বসেই ততই ভালো, তাই না? ঠিক একইভাবে আমি বলছি যে লেফটে অ্যাসিডের পরিমাণটা বেশি, যত লেফটে যে অ্যাসিডের পরিমাণটা তত বাড়ে। তাহলে আমি যদি ওর পয়েন্টটা এইখানে কোথাও বসাই, আশা করি আমি ভুল হব না। দেখো কি করছি, যত বামে সম্ভব অ্যাসিডের পরিমাণ বেশি, তো আর যত 0-এর কাছাকাছি সম্ভব। এই যে আমি যদি এটার কোঅর্ডিনেট গুলো নিতাম এভাবে আসতো আর কি, এই যে এটা হচ্ছে আমার, এটা আসতো হচ্ছে আমার এক্স অক্ষের কোঅর্ডিনেট, এই যে অ্যাসিডের পরিমাণ বেশি। আর এই যে দেখো 0-এর কাছাকাছি, এটা আসতো আমার ওয়াই অক্ষের কোঅর্ডিনেট। এরকম করে আর কি পয়েন্টটা আসছে। যাই হোক, প্রথমটা দেখা দিচ্ছে, বাকিগুলো আশা করি লাগবে না। এবার তুমি তাহলে চিন্তা করো স্ট্রং বেস কে কোথায় বসাবা। স্ট্রং অ্যাসিড কে তো এখানে বসাইছি, স্ট্রং বেস কে কোথায় বসাবা? এই যে দেখো স্ট্রং বেজের জন্য কি নিব, লাল নেই, যেহেতু সবুজ নিছি এটা লাল নেই অপোজিট বোঝানোর জন্য। ওকে, দেখো বেজ তার মানে যত ডানে হয় তত ভালো, বেজ তার মানে পিএইচ যত হচ্ছে 14-এর কাছাকাছি হয় তত ভালো। So আমরা বলতে পারি ধরো এরকম একটা জায়গায় হচ্ছে আমাদের স্ট্রং বেজের যে পয়েন্টটা সেটা। ওকে, আচ্ছা এবার আসো, এবার আমরা যদি বলি এবার আরেকটু হালকা কালার নেই, এটা সবুজ নিচ্ছি তো এটা আরেকটু হালকা কালার নিলাম সবুজের থেকে। এবার বুঝাচ্ছি আমি উইক অ্যাসিড। উইক অ্যাসিড তাহলে কোথায় হবে? অবশ্যই লেফট সাইডে হবে, মানে নিচের দিকে, তাই না? আরেকটা জিনিস হচ্ছে পিএইচ, যেটা নিচের দিকে কেন বললাম,
এইটা 0 থেকে 7-এর মধ্যেই হবে। বাট স্ট্রং অ্যাসিড হওয়ার কারণে 0-এর অনেক কাছাকাছি হয়েছে, তো এখন তো অত কাছাকাছি হবে না। সো এখন আমরা যেটা করতে পারি, মোটামুটি ধরো এরকম একটা জায়গায় দিই। এই যে এটা তো এখানে দিচ্ছি, এটা আমরা ধরো এরকম একটা জায়গায় দিই। কি করছি, এই যে পরিমাণটা একটু এদিকে নিয়ে এসছি, আর ধরো 0 থেকে এই যে একটু উপরে 7-এর একটু কাছাকাছি, যেহেতু দুর্বল অ্যাসিড। তাহলে দুর্বল ক্ষার কি করবে, এই দুর্বল ক্ষারও 7-এর কাছাকাছি হবে, কিন্তু নিচের থেকে না, উপরের থেকে, তাই না? অবশ্যই 0 থেকে 7-এর মধ্যে হবে না, 7 থেকে 14-এর মধ্যে, কিন্তু 7-এর একটু কাছাকাছি। আর বেজের পরিমাণটা এখানে একটু কম ধরতেছি। সো এই যে এই পয়েন্টটা, এটা আমরা কই ধরতে পারি, এটা ধরো আমরা ধরলাম এখানে, এখানে ধরি। এই যে দিক থেকে একটু কমাইছি, এদিক থেকে একটু কমাইছি। এখন আমরা কি করব, এই পয়েন্টগুলোকে যোগ করব। ফার্স্টে আসো, এই যে একটু ডিনোট করে দিই কোনটা কি ছিল, স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, তারপর স্ট্রং, না এটা ছিল উইক বেজ, উইক বেজ, তারপর হচ্ছে স্ট্রং বেজ। এই যে 4টা পয়েন্ট। প্রথমে সবচেয়ে সহজটা বলি, উইক অ্যাসিড আর উইক বেজ নিছি, তো তাদের পিএইচ চেঞ্জের যে রেঞ্জ, সেটা হচ্ছে সবচেয়ে কম। এই যে এটার গ্রাফটা হচ্ছে একদম ডিরেক্ট এরকম, একদম ডিরেক্ট এরকম, জাস্ট 7 দিয়ে চলে যায়, বা অ্যাপ্রক্সিমেটলি 7 দিয়ে যায়। যেহেতু দুইজনই হচ্ছে উইক, হ্যাঁ, এই জন্য তারা যখন নিউট্রালাইজেশন করে না, নিউট্রালাইজেশন করার পরে তাদের যে সল্টটা, সেটার যে পিএইচটা, সেটাও মোটামুটি ওরকম 7-এর খুব কাছাকাছি থাকে। এই জন্য এই যে চেঞ্জ হওয়ার যে রেঞ্জটা, মানে দুইজনই তো আসলে 7-এর কাছাকাছি, আমি এখানে একটু দূরে দূরে লিখছি, ধরো আরো কাছাকাছি। সো এই যে কাছাকাছির মধ্যে না, পিএইচ যেটা আস্তে আস্তে পরিবর্তন হয়, ধরো ধীরে ধীরে। ধীরে ধীরে কেন পরিবর্তন হবে, কারণ তুমি তো একসাথে অ্যাড করে দিচ্ছ না, অ্যাড করতেছো আস্তে আস্তে, ফোটায় ফোটায়। সো এই যে চেঞ্জটা যে দেখার জন্য যে স্কোপটা দরকার, সেই সুযোগটা অনেক কম পাওয়া যায়। তার কারণ হচ্ছে যে এদের রেঞ্জটাই হচ্ছে অনেক কম। আর সেই সুযোগটাই যদি অপোজিট কম্বিনেশন কম্বিনেশন নাও, যে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেজ, তাহলে অনেক বেশি পাওয়া যায়। সেটা কিরকম, অনেক বেশি, অনেক বেশি। আমরা এটা এভাবে একটু দেখাই, সেই স্কোপটা এই যে আরেকটা লাইন দিয়ে, এই যে সেটা ধরো এখান থেকে শুরু হয়ে, এই যে ধরো আমাদের সেটা এইখান থেকে শুরু হয়ে এইভাবে এসে, এইভাবে এসে এরকম যায়। মানে রেঞ্জটা অনেক বড়। এটা যেমন ডিরেক্ট চলে গেছে না, এটা এরকম ডিরেক্ট যায় না, এটা আস্তে 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 পরিবর্তন হয়। কারণ কি, এই যে এখানে স্ট্রং অ্যাসিড নিছো আর স্ট্রং বেজ নিছো, ধরো একটা বেজ ধরলাম 2, আর একটা ধরলাম ধরো 10। সো রেঞ্জটা অনেক বড় হয়ে গেছে। সো এই বড় রেঞ্জের মধ্যে আস্তে আস্তে ফুটে ফুটে অ্যাড করলে আস্তে আস্তে চেঞ্জটা হয়। সো দেখো, এখন আমি যদি আলটিমেটলি এটাকে দেখাই, সাপোজ একটা অ্যাপ্রক্সিমেট মান ধরে নিই, ধরলাম এখানে হচ্ছে 4, আর এখানে ধরলাম 10। তাহলে দেখো, যেখানে উইক অ্যাসিড আর উইক বেজ নিলে 7-এর কাছাকাছি মোটামুটি চলে যায়, সেখানে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেজ নিলে কি হয়, মোটামুটি 4 থেকে 10, বিশাল একটা রেঞ্জ বা স্কোপ পায়। এবার একটা কথা তোমাকে আমি কানেক্ট করে দিচ্ছি, আশা করি খুব ভালো মতো মনে থাকবে। যেহেতু একদম 7 দিয়ে চলে যায়, এই জন্য এখানে কোনো নির্দেশকই পারফেক্ট না। মানে আমরা কি বুঝলাম, যে আমরা যদি এই যে উইক অ্যাসিড প্লাস উইক বেজ নিই, তাহলে এটার জন্য কোনো নির্দেশকই পারফেক্ট না, নো ইন্ডিকেটর। যেটাই দাও কোনো লাভ নাই, কারণ ওর এক্স্যাক্টলি এই যে দেখো এই পয়েন্টটাই দরকার। বাট তুমি যদি উল্টা কম্বিনেশনটা নয়, স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেজ, ওর জন্য আবার সব ইন্ডিকেটরই পারফেক্ট, মিথাইল অরেঞ্জ হোক, মিথাইল রেড হোক, ফেনফথেলিন হোক। কারণ কি, ওর রেঞ্জটা অনেক বড়, 4 থেকে সাপোজ 10-এর মধ্যে, বিশাল একটা, বা 3 থেকে 10ও বলা যায়, এটা এগুলো তেমন কোনো ব্যাপার না। বিশাল একটা রেঞ্জের মধ্যে হওয়ার কারণে যেটা হচ্ছে, যে ওর যে কোনো নির্দেশকে তুমি দাও না কেন, ও আইডেন্টিফাই করতে পারবে। কি আইডেন্টিফাই করতে পারবে, ওই যে সমাপ্তি বিন্দুটা, অ্যাসিড থেকে ক্ষারে কনভার্ট হইলে বা ক্ষার থেকে অ্যাসিডে কনভার্ট হইলে। ওকে, এবার তাহলে একটা কাজ করি, আমরা তো দুইটা কম্বিনেশন দেখে ফেললাম, যে এই যে উইক অ্যাসিড উইক বেজ লিখলাম, নাথিং, ক্রস। এবার লিখি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজ, ওর পাশে লিখতে পারি অল, ওর পাশে লিখতে পারি অল। তাহলে এবার আসো, এই গ্রাফের মধ্যেই আমরা আর একটু এক্সট্রা কিছু জিনিস অ্যাড করি। আরেকটা কালার নেই, সাপোজ এখানে আমি অন্য কম্বিনেশন ট্রাই করতেছি। এবার এবার আমি এই যে দেখো, উইক বেজের সাথে ট্রাই করতেছি স্ট্রং অ্যাসিড নেওয়ার। তুমি দেখো তো পিএইচ এর রেঞ্জটা বুঝো নাকি, এই যে উইক বেজের সাথে স্ট্রং অ্যাসিড, আশা করি বুঝছো। দেখছো কমন জায়গা কোনটা, এই যে 4 থেকে 7। তাহলে এই 4 থেকে 7-এর মধ্যে যারা ইন্ডিকেটর হিসেবে কাজ করে, তাদেরকেই তোমার নিতে হবে। দেখো 4 থেকে 7-এর মধ্যে মোটামুটি কাজ করে মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। তাহলে এবার ভিডিও পজ করে লাস্ট একটা একটু নিজে ট্রাই করো, উল্টাটা, উল্টাটা ট্রাই করো। আমি যদি এবার নেই স্ট্রং বেজের সাথে উইক অ্যাসিড, পয়েন্ট গুলা যোগ করার ট্রাই করবে, এরকম মনে মনে পারবে। এটা দেখো ভিজুয়ালি দেখা যাচ্ছে, ইনফ্যাক্ট এই যে এইটা এইভাবে যে এখানে এসে, এই যে এখান দিয়ে এসে এখানে আসবে। কারণ কি বলছি, উইক অ্যাসিড আর স্ট্রং বেজ।
উইক অ্যাসিড স্ট্রং বেস, তাহলে কি হলো 7 থেকে 10। তাহলে 7 থেকে 10 এর মধ্যে কে কাজ করবে? ফেনফথ্যালিন। এই জন্য যে কোনোখানে যে কোনো নির্দেশক ইউজ করা যায় না। তাহলে আমি যদি এবার এখানে লিখে দিই, এটা প্রথমটা কি? নাথিং, যেহেতু একদম 7 দিয়ে যাওয়া লাগে। পরেরটা অল, বিশাল একটা রেঞ্জ পাচ্ছি 4 আর 10। এই জন্য আগে কোনোটাই না আর সবগুলা পুরোটা বুঝে নিচ্ছি, যাতে তোমার ধরতে সুবিধা হয় যে বাকিগুলা কই হবে। বাকিগুলো কি দেখলাম? উইক বেজ স্ট্রং অ্যাসিড, লিখে ফেলি। উইক উইক বেজ স্ট্রং অ্যাসিড, উইক বেজ স্ট্রং অ্যাসিড। ওর জন্য কি দাঁড়ালো? এই যে উইক বেজ স্ট্রং অ্যাসিড 4 থেকে 7। এটা অবশ্য মুখস্থ রাখা লাগে না, বুঝছো? ট্রিক হচ্ছে এটা কি, দেখবা যে স্ট্রং পার্টটা কে আছে, এখানে কি স্ট্রং অ্যাসিড আছে না? সো এই জন্য রেঞ্জটা কি হবে? 4 থেকে 7 এর মধ্যে, মানে অ্যাসিডের কাছাকাছি যেটা সেটাই হবে। দেখো, সিম্পল আইডিয়া। স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস ছিল, রেঞ্জ কি ছিল? 4 থেকে 10। মানে অ্যাসিডের কাছেও আছে, বেজের কাছাকাছিও আছে পিএইচটা। এখন কি নিলা? স্ট্রং অ্যাসিড, উইক বেস। তার মানে এবার কি হবে? স্ট্রং অ্যাসিড নিছো না, সো অ্যাসিডের কাছাকাছি তো থাকবে 4 থেকে 7। আর এবার যদি তুমি এরকম করো যে না, তুমি নিছো উইক অ্যাসিড আর স্ট্রং বেস, স্ট্রংটা কে নিছো? বেসকে, তাহলে পিএইচ রেঞ্জ কি থাকবে? বেজের কাছাকাছি, এন্ড দ্যাট ইজ 7 to 10। ধরো 7 to 10 এরকম। এই তো, এই হলো পুরো ব্যাপারটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যে কোনো গ্রাফ এগুলো হচ্ছে রিটেনে চলে আসতে পারে। ঠিক আছে, রিটেনে তো তোমাদের ভার্সিটিতে নতুন, হ্যাঁ, এই জন্য চলে আসতে পারে। বোর্ড কোয়েশ্চেনও কিন্তু মাঝে মাঝে আসে, অনেক দেয় না, বাট বোর্ড কোয়েশ্চেনে মাঝে মাঝে আসে। হয়তো দেখছো তোমরা, বোর্ড এক্সাম দিয়ে দিচ্ছ যেহেতু। বাট এই যে রিটেনে আমাদের ভার্সিটিতেও চলে আসতে পারে। এবার দেখে এখানে এই 4টা গ্রাফি আছে না, সামারাইজ করা আছে। এই যে যেমন দেখো, স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস কি হচ্ছে, এই যে রেঞ্জটা বিশাল। ধরে দিকে নিলাম 3 আর এদিকে নিলাম 10। তার মানে ইন্ডিকেটর কি হবে? অল। কারণ সবাই তো মোটামুটি এই রেঞ্জের মধ্যে কাজ করে। ফেনফথ্যালিন আছে উপরের দিকে, মিথাইল অরেঞ্জ আছে, মিথাইল রেড আছে নিচের দিকে। ওকে, তারপর উইক অ্যাসিড আর উইক বেস নিচ্ছি। দেখছো এটা একদম ধরো 7 দিয়ে গেছে। সো দ্যাটস এখানে কি, নো ইন্ডিকেটর, নো ইন্ডিকেটর, কোনোটা ইউজ করা যাবে না। তারপর কি, স্ট্রং অ্যাসিড আর উইক বেস। তো স্ট্রং অ্যাসিড হওয়ার কারণে এই যে 3 এর কাছাকাছি আছে, ধরো এরকম 0 এর কাছাকাছি। আর এখানে ধরো 7। সো 3 থেকে 7 এর মধ্যে। আর 3 থেকে 7 এর মধ্যে হলে কি হবে? ওই যে এমও বা এমআর, মানে কি, মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড। তারপর কি হলো এখানে? উইক অ্যাসিড আর স্ট্রং বেস। স্ট্রং বেস যেহেতু, তার মানে এটা আবার কই থাকবে? 14 এর কাছাকাছি থাকবে, 7 এর এই পাশে, এই পোর্শনে, উপরের দিকের পোর্শনে। সো ধরো এই রেঞ্জটা নিলাম 7 থেকে 10। আর এখানে আবার কে কাজ করে? এখানে কাজ করে আমাদের ফেনফথ্যালিন। ফেনফথ্যালিন। ঠিক আছে, এই 4টা, মানে এখানে 4টা একসাথে দেখাইছি না, এখানে এই 4টাকে আবার সেপারেট করে নেওয়া আছে। ঠিক আছে, ওকে। এন্ড এই 4টা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু কষ্ট হয় মুখস্থ করতে, বাট পরীক্ষাতে আসে ভাইয়া, কি আর করার, এই জন্য পারাই লাগবে। দরকার হলে এখন একবার দেখে নাও, আরেকবার দেখবা ঠিক পরীক্ষার আগের রাতে, যাতে পরের দিন আসলে তুমি এটা পারো। মুখস্থ জিনিস আমরা জানি একটু কষ্ট হয়, আমাদের আমাদের সময় আমাদের হয়েছে। বাট যেহেতু পরীক্ষায় আসে, এত এত কোয়েশ্চেন আসে, রেগুলারই আসে, দেন ওয়াই নট। হয়তো এই একটা কোয়েশ্চেন তুমি শিখে গেলে শিওর 1 নম্বর এমসিকিউ কমন পেয়ে যাচ্ছ। আর অ্যাডমিশনে এই ধরনের ছোটখাটো 1 নম্বর অনেক ইম্পর্টেন্ট। ওকে, তীব্র অ্যাসিড, মৃদু ক্ষারক। ও, প্রথমটা, হ্যাঁ, তীব্র অ্যাসিড মৃদু ক্ষারক। তো দেখো, কাকে নিচ্ছি? অ্যাসিড নিচ্ছি তীব্র। তার মানে কি হবে? সাইকোলজি নিশ্চয়ই কাজ করতেছে। গ্রাফটার নিচের দিকে কিছু একটা হবে। এন্ড নিচের দিকে ছিল ধরো 3 থেকে 7 এর রেঞ্জটা। এই যে দেখো এখানে আমার ইফেক্টিভ রেঞ্জ কত ছিল? 3 থেকে 7। এই জন্য এখানে কার্যকর পিএইচটা এমন 2টা নির্দেশকের নিচ্ছি, যারা আবার এই রেঞ্জের সাথে মিলে যায়, অ্যালাইন করে। আমার যেহেতু তীব্র অ্যাসিড আছে, তার মানে নিশ্চয়ই এই পিএইচটা 3-এর, মানে 0-এর কাছাকাছি এরকম কিছু হবে, নিচের অংশে হবে আর কি। সো এই নিচের অংশ হওয়ার জন্য নির্দেশক গুলো কি নিচের অংশে হওয়া লাগবে। এন্ড দেখো ভ্যালু গুলো হচ্ছে 3 থেকে 4.4 আর 4.2 থেকে 6.3। হ্যাঁ, এগুলো একটু মনে রাখা কষ্টকর। আমি তোমাকে একটু যেটা হচ্ছে তোমাকে হেল্প করতে পারি। তুমি এটা হয়তো এভাবে মনে রাখতে পারো, একটা হচ্ছে 3 থেকে 4.5, আর একটা হচ্ছে 4 থেকে 6। হ্যাঁ, অনেক বেশি উপকার তোমার হয় নাই। 6 বা ধরো 6.5, অনেক বেশি উপকার হয়েছে যে তা না। বাট এখানে এই যে 4 আছে না 2 আছে না 3 আছে, এত পেঁচায় না। দিলে হয়তো একটা দেয় 8 থেকে 10, একটা দেয় 3 থেকে 10, আরেকটা হয়তো এই দুইটার মধ্যে একটু কনফিউজ করতে পারে। তো এই দুইটাটা আলাদা মনে রাখো। অ্যাকুরেটলি পয়েন্ট ধরে যে মনে রাখতে হবে এরকম না। তুমি তোমার মতো একটু রাউন্ড করে 3 থেকে 4, 4 থেকে 6 এইভাবে মনে রাখতে পারো, বাট মনে রাখতে হবে, কথা হচ্ছে সেটা। হ্যাঁ, দেখো তাহলে এটা কি মিথাইল অরেঞ্জের, আর এটা কি মিথাইল রেডের। মানে জাস্ট এই জিনিসটা একটু যদি ভিজুয়ালাইজ করে ফেলতে পারো না, নিচের থেকে শুরু হয় মিথাইল অরেঞ্জ দিয়ে, তারপর উপরে যায় হচ্ছে মিথাইল রেড, তারপর উপরে যায় হচ্ছে ফেনফথ্যালিন। দেখো না মিলছে না? এই যে মিথাইল অরেঞ্জ 3 থেকে 4 নিচে আছে, তারপর 4 থেকে 6 আরেকটু উপরে, তারপর 8 থেকে 10 আরেকটু উপরে। ঠিক আছে, এই যে এই গ্রাফটার কথা বলতেছিলাম, এই যে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথ্যালিন, নিচে থেকে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। ওকে, এন্ড যেটা বলতেছিলাম,
কালার চেঞ্জ গুলা, যেটা হয় আমাদের মিথাইল অরেঞ্জ অ্যাসিড মাধ্যমে গোলাপি, মিথাইলের হচ্ছে লাল। এই দুইটা আসলে মোটামুটি গোলাপি লাল একই টাইপের কালার দেখায়, হ্যাঁ। আর ক্ষারীয় মাধ্যমে এরা দুইজনই হলুদ। তাহলে কি কি মনে রাখতে হবে? অ্যাসিড মাধ্যমে কি কালার দেখায় আর ক্ষারীয় মাধ্যমে কি কালার দেখায়। ওকে, তারপর যদি মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষার নেই, এবার দেখো ক্ষার নিচে তীব্র, তো স্বাভাবিক রেঞ্জ ওই যে 7-এর উপরের অংশটা হবে না। উপরের অংশে কে কাজ করবে? ফেনফথেলিন, নিজে 8 থেকে 10। এন্ড ফেনফথেলিন দেখো ইন্টারেস্টিং, কিন্তু অ্যাসিড মাধ্যমে সে কালারলেস হয়ে যায়, মানে দেখে ফার্স্টে বুঝে যাবে না যে এখানে কিছু আছে, পানির মতো কালার মনে হবে এরকম। কিন্তু ক্ষারীয় মাধ্যমে সে আস্তে আস্তে হবে গোলাপি। তারপর যেটা হচ্ছে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার নিলে, মানে তুমি অ্যাসিড যেহেতু নিশ্চয়ই যে 3-এর কাছাকাছি আছো, বেস যেহেতু তীব্র নিচ্ছ, তার মানে তুমি 10-এর কাছাকাছি আছো। সো তার মানে বিশাল একটা রেঞ্জ তোমার, আর এই বিশাল রেঞ্জের মধ্যে এরা তিনটাই ওয়ার্ক করে। সো নাও যে কোনো কাউকে। ওকে, আর মৃদু অ্যাসিড আর মৃদু ক্ষারের যেহেতু এই যে একদম হচ্ছে ক্লোজ টু 7, এই জন্য কোনো পিএইচ পরিসর নাই, কোনো উপযুক্ত নির্দেশক নাই, আর যদি নাই থাকে কালার চেঞ্জের তো প্রশ্নই আসে না। আমি একটু বুঝাই দিচ্ছি, সহজ করার ট্রাই করছি, বাকিটা অবশ্যই দায়িত্ব তোমার, তোমাকে পড়তে হবে, এটা পারতে হবে, হ্যাঁ। ওকে, আসো কোয়েশ্চেন দেখি। পিএইচ এর মান 9 থেকে 10 হলে ফেনফথেলিন নির্দেশক কোন বর্ণ ধারণ করে? এই যে রিসেন্ট আসা কোয়েশ্চেন। পিএইচ এর মান বলছে 9 থেকে 10, ফেনফথেলিনের কথা বলছে। 9 থেকে 10 মানে এটা হচ্ছে একটা ক্ষারীয় দ্রবণ, ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্ষারীয় দ্রবণ। এখানে তোমাদের একটু কথা বলি, দেখো এই যে এই কোশ্চেনটা আছে না, দেখতেই পারতেছো ক্ষারীয় অবস্থায় গোলাপি হয়, বাট একটা সমস্যা কি, এইখানে গোলাপিও আছে আবার বেগুনিও আছে। এন্ড আমাদের হাজারি স্যারের বইতে আছে না, হাজারি স্যারের বইতে, হাজারি স্যারের যে বইটা, সেটাই এটা দেওয়া আছে হচ্ছে লালচে বেগুনি। লালচে বেগুনি, আসলে লালচে বেগুনি অনেকটা হচ্ছে ম্যাজেন্টা টাইপ একটা কালার, বা ধরো কাছাকাছি গোলাপির মতো একটা কালার। মানে এদের তো আসলে ওয়েভলেংথ খুবই কাছাকাছি, গোলাপি আর বেগুনি খুবই কাছাকাছি কালার কিন্তু, আর যদি ম্যাজেন্টাটাকে বলি স্পেশালি। সো ওইটার হিসাবে এখানে আমরা আনসার দিচ্ছি হচ্ছে এটা বেগুনি, ঠিক আছে, যেহেতু লালচে বেগুনি এই পার্টটা কমন আছে আর কি। বাট আবারও বলতেছি, অ্যাডমিট করতেছি, কিছু কিছু বইতে যে আমাদের চার্টের মতো এটা গোলাপি দেওয়া আছে, আর জিনিসটা একটু কনফিউজিং। সেটা বলা যায় না যে ওরা আসলে আনসার কোনটা এক্সপেক্ট করতেছিল, যে বেগুনি নাকি হচ্ছে গোলাপি, ঠিক আছে। বাট যেটা বললাম যে এই ধরনের কনফিউজিং আনসার আসলে আসলে সবার জন্যই সেটা কনফিউজিং হবে। তখন তোমার একটু রিস্ক নিতে হবে যে হ্যাঁ, কোনটা হচ্ছে কারেক্ট আনসার হতে পারে। যেটা আমরা রিকমেন্ড করতেছি, হ্যাঁ, যেহেতু হাজারি স্যারের বইটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড, সেখানে যেহেতু মেনশন করা আছে, তাই বেগুনি, এই আর কি, আর কিছু না, হ্যাঁ। আদারওয়াইজ দুইটাই মোরালেস কারেক্ট আনসার। ওকে, ইথানিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক কোনটা? এটা একটু ভালো কোশ্চেন, এটা একটু ভালো কোশ্চেন, কারণ এখানে পিএইচ এর পরিসর দেয়নি, তোমাকে একটু কমন সেন্স কাজে লাগাতে হবে। যে এটা তো হচ্ছে উইক অ্যাসিড, আর এটা হচ্ছে আমাদের কি স্ট্রং বেজ। তার মানে এখানে হিরোটা সে, মেইন প্লেয়ারটা সে, তার উপরে ডিপেন্ড করবে যে রেঞ্জ কত হবে, নির্দেশক কোনটা হবে সেটা। এন্ড ওর রেঞ্জটা এই যে যখন আমরা এই কম্বিনেশনটা নিই, এই কম্বিনেশন এই যে উইক অ্যাসিড প্লাস হচ্ছে স্ট্রং বেজ, এই কম্বিনেশন যখন নিই, তার পিএইচ রেঞ্জ কেমন হয়? মোটামুটি আমি ধরি 7 থেকে 10 এরকম। এন্ড এই 7 থেকে 10-এর মধ্যে কে কাজ করে দেখিয়ে ফেলছি এতক্ষণে, ফেনফথেলিন। ওকে, ফেনফথেলিন। ওকে, তারপর কি আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম অক্সালেট টাইট্রেশনে তুমি কোনটি ব্যবহার করবে? খুবই ভালো একটা কোশ্চেন, খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন, ঠিক আছে। হ্যাঁ, এটা অবশ্যই একটা জারক বিজারক টাইট্রেশন। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এর কথা বলতেছে আর কি, ঠিক আছে। আর সোডিয়াম অক্সালেট তো হচ্ছে এই যে একটা বিজারক হিসেবে কাজ করবে, এটা সোডিয়াম অক্সালেট। তো জিজ্ঞেস করছে তুমি কোনটা ব্যবহার করবে। এই যে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে না, ওর নিজেরই তো একটা কালার আছে, বেগুনি টাইপের একটা কালার, ওর নিজেরই তো একটা কালার আছে, এই জন্য এখানে নো ইন্ডিকেটর, কোনো ইন্ডিকেটরের প্রয়োজন হয় না। ফার্স্ট ওর যে একটা বেগুনি টাইপের কালার থাকে, এই যে এখানে ওই যে ম্যাজেন্টা টাইপ বেগুনি টাইপ একটা কালার, আস্তে আস্তে কি হয়, এই যে অক্সালেট যখন ওর সাথে বিক্রিয়া করে ওকে শেষ করতে থাকে, শেষ করা মানে কি ও নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, পারম্যাঙ্গানেটটা আর থাকতেছে না। সো পারম্যাঙ্গানেট আর যদি না থাকে মানে কি অন্য কিছু একটা তৈরি হচ্ছে। সো পারম্যাঙ্গানেট তো হচ্ছে বেগুনি টাইপ কালার, যদি ও নাই থাকে আস্তে আস্তে কি হবে, ও কালারলেস হয়ে যাবে। সেই জন্য নো ইন্ডিকেটর, মানে ওকে দেখেই, ওর নিজেরই যেহেতু একটা কালার আছে, ওকে দেখেই বোঝা যায়, অন্য কোনো নির্দেশকের প্রয়োজন হয় না। মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারকের টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক কোনটি? মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষার, তার মানে এখানে এটা তো একটু আগে যেটা যে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া ছিল, এই যে উইক অ্যাসিড আর হচ্ছে স্ট্রং বেজ, তার মানে এটা হবে আমাদের ফেনফথেলিন। একই কোয়েশ্চেন ডিফারেন্ট ভাবে আসছে আর কি, দেখছো, একটায় মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষারটা দেওয়া ছিল, আর এটাই টার্ম দিয়ে দেওয়া, নাম দিয়ে দেওয়া। ওকে, আচ্ছা, তারপর কি কোনটি মিথাইল অরেঞ্জ নির্দেশকের বর্ণ? এই যে দেখছো, এই টাইপের কোশ্চেন আর কি একটু মানে প্যাচ লাগে আমাদের, ভাইয়া যেটা বলছিলাম আর কি, মোটামুটি এরকম। মিথাইল অরেঞ্জ দিয়ে শুরু হয় তো MO, তারপর হচ্ছে MR, তারপর হচ্ছে আমাদের ফেনফথেলিন। সো মিথাইল অরেঞ্জটা নিচে থাকে, তার মানে এটা এই যে 3 থেকে 4।
বললাম তো 3 থেকে 4 রেঞ্জ মনে রাখো, এনাফ সেটা। ওকে, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন বিন্দুর পিএইচ কত? এই যেখানে কি বলছে, অনেকে এটা একটু কনফিউজ হয়, বলছে কি প্রশমন বিন্দু মানে যখন তারা কি নিউট্রাল হয়ে গেছে 100%, ঠিক আছে 100% নিউট্রাল, তখন পিএইচ কত হবে? 7 হবে। এক্সাম্পল দেখাই, এই যে তীব্র অ্যাসিড নিলাম হচ্ছে HCl, আর হচ্ছে তীব্র ক্ষার নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। সো তারা বিক্রিয়া করে কি তৈরি করবে? আমাদের সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে আর পানি তৈরি করবে। সেই যে সোডিয়াম ক্লোরাইড যে আমি পাইলাম, হ্যাঁ, আলটিমেটলি এটা কি একটা লবণ, সল্ট, একটা নিউট্রাল সল্ট, এন্ড এই নিউট্রাল সল্টের পিএইচ কিন্তু হচ্ছে 7। সো আলটিমেটলি এটার পিএইচ হবে 7। ওকে, তারপরে কি আছে? সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণের প্রকৃতি কিরূপ? এটা অনেকে তোমরা মুখস্থ করো, বাট এটা বুঝার একটা ভালো ওয়ে আছে। আসলে তোমাদেরকে এটা একটু বুঝাই। অলরেডি আমরা একটা কম্বিনেশন দেখছি, সবগুলো একটু এখানে লিখি। অলরেডি একটা দেখছি যে HCl প্লাস হচ্ছে এই যে 1 নাম্বার দিয়ে, এটা হচ্ছে 1 নাম্বার। HCl প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আলটিমেটলি এটা আসে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। এন্ড এইটার পিএইচ হচ্ছে আমরা দেখলাম 7। এটা 100% মোটামুটি নিউট্রাল হয়ে যায়, পিএইচ হচ্ছে 7। মানে এটা নিরপেক্ষ দ্রবণ হয়, মানে এটার যদি সোডিয়াম ক্লোরাইডের জন্য হইতো আনসার হইতো নিরপেক্ষ। ঠিক আছে, আচ্ছা এবার আসলে আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে এবার আমরা কি করতেছি, এই কম্বিনেশনটা নিই। এখানে নিলাম হচ্ছে HCl, আর এখানে নিলাম হচ্ছে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড। না, সোডিয়াম হাইড্রোক্সাইড তো একবার নিছি, এবার হচ্ছে আমরা HCl নিছি। এবার দুর্বল একটা ক্ষার নিই, এবার দুর্বল একটা ক্ষার নিই, এন্ড দুর্বল ক্ষার হিসেবে আমরা নিলাম ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটাকে নিলাম। তাহলে দেখো এবার কি হবে, এখান থেকে তুমি পাবা NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, এন্ড সাথে কি পাবা? পানি। তাহলে এবার কি মনে হয় বলো তো, এবার পিএইচটা কেমন হওয়া উচিত? এবার নিউট্রাল হবে না বলে দিলাম, বাট তুমি একটু চিন্তা করো কি মনে হয়। একটু আগে যে রেঞ্জের কথা বলতেছিলাম না, সেটার সাথে মিল আছে। এটা কি 7 থেকে বেশি হবে নাকি কম হবে? কি মনে হয় কি হওয়া উচিত? চিন্তা করছো আশা করি। দেখো এখানে একটা স্ট্রং অ্যাসিড নিছো না? সো স্ট্রং অ্যাসিড যেহেতু নিছো, স্ট্রং অ্যাসিড থেকে যে লবণটা পাবা, ওর যে পিএইচ আছে না, ওর পিএইচটা তখন হচ্ছে 7 থেকে কম হয়। এন্ড এই যে 7 থেকে যেহেতু কম হয়েছে, আমরা ওকে কি বলবো? বলবো হচ্ছে অম্লীয় বা অ্যাসিডিক, কারণ তুমি অ্যাসিডটাই নিছিলে স্ট্রং। তাহলে এবার একটু উল্টা কম্বিনেশন চিন্তা করি। এই যে ধরো আমি এখানে কাকে পাইতে চাই? পাইতে চাই হচ্ছে সোডিয়াম কার্বনেটকে। তাই এদিকে আমি অ্যাসিড নিলাম, দুর্বল একটা অ্যাসিড, কার্বনিক অ্যাসিড H2CO3, সাথে নিলাম হচ্ছে NaCl। বুঝছো না কেমনে বুঝছি এই NaCl কেমনে নিচ্ছি? NaOH। বুঝছো না কিভাবে বুঝছি যে অ্যাসিড ক্ষার কোনটা নিতে হবে? এই যে লবণ হয় কেমনে, একটা লবণ কিভাবে তৈরি হয়? লবণ সবসময় হয় হচ্ছে ক্ষারের পজিটিভ অংশ আর অ্যাসিডের নেগেটিভ অংশ। ক্ষারের পজিটিভ, অ্যাসিডের নেগেটিভ। এই যে দেখো ক্ষারের পজিটিভ, এই যে ক্ষারের পজিটিভ, ঠিক আছে, আর অ্যাসিডের নেগেটিভ, এই যে ক্লোরিন অ্যাসিডের নেগেটিভ। লবণ হয় হচ্ছে এভাবে যে ক্ষারের পজিটিভ আর অ্যাসিডের নেগেটিভ দিয়ে। তাহলে তো এইভাবে চিন্তা করছি, এই যে ক্ষারের পজিটিভ, পজিটিভে আমি সোডিয়ামকে নিলাম, আর নেগেটিভে এই যে কার্বনেটকে নিলাম। ওকে, সো এখানে তাহলে কি পাবো? এখানে পাবো সোডিয়াম কার্বনেট আর হচ্ছে পানি। তাহলে এবার আমি কি করছি, এবার আমি ক্ষারটা নিছি স্ট্রং, এই যে নিচে দাগ দিয়ে রাখি। এবার আমি ক্ষারটা নিছি স্ট্রং, তাহলে পিএইচ এর যে ব্যাপারটা সেটাও ক্ষারের ফেভারে আসার কথা। সো এইটার যে পিএইচ এটা হচ্ছে >7 হবে, ঠিক আছে, এন্ড এটাকে আমরা বলি হচ্ছে ক্ষারীয়। সো এখানকার আনসারটা আমরা পেয়ে গেছি, যেটা হবে কি ক্ষারীয়। তাহলে আরেকটার বাকি রেখে কি করব, 4 নাম্বারটাও করে ফেলি। ধরো আমি নিলাম দুইটাই দুর্বল, হ্যাঁ, ধরো দুর্বল অ্যাসিড হিসেবে যাকে চিনো CH3COOH, ওকে নিলাম। আর এই যে দুর্বল ক্ষার একটু আগে যাকে দেখছো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটাকে নিলাম। সো এখানে লবণ পাবো হচ্ছে এরকম যে CH3COONA, এটা পাবো হচ্ছে লবণ। এনে কেন, NH4 এটা পাবো, আর সাথে পাবো হচ্ছে পানি। সো এবার কি করছি, দুইটাই হচ্ছে আমরা উইকনেস, হ্যাঁ, এটাও দুর্বল এটাও দুর্বল। সো এইটা বলা সম্ভব না, ঠিক আছে। এটা ডিপেন্ড করে অ্যাসিড আর ক্ষার, এই দুইজনের মধ্যে কার হচ্ছে অ্যাসিডের কি থাকে কে, আর ক্ষারের কি থাকে KB থাকে একটা, কার বিয়োজন ধ্রুবকটা বেশি। দেখো কমন সেন্স, দুইটাই তো মোটামুটি দুর্বল, কিন্তু দুর্বলের মধ্যেও কে একটু কম দুর্বল কে একটু বেশি দুর্বল, ওই ব্যাপারটা আর কি। যদি অ্যাসিডের এই কেটা বেশি হয়, মানে বিয়োজন ধ্রুবকটা বেশি হয়, তার মানে কি ও বেশি হচ্ছে প্রোটন দিচ্ছে, ও বেশি ভাঙতেছে। আর যদি বেশি ভাঙে, তখন ওই পিএইচটা হচ্ছে তোমার সাতের কাছাকাছি হবে, মানে সাতের থেকে কম হবে আর কি। আর যদি এটা হচ্ছে বেজের পার্টটা বেশি হয়, তখন সাতের থেকে বেশি হবে, এরকম আর কি। সো এটা হচ্ছে ইট ক্যান বি বোথ, দুইটাই হইতে পারে। উভধর্মী না, তাই বলে ডিপেন্ড করে যে কোনটা বেশি বা কোনটা কম। So, আমাদের পরীক্ষায় বেশিরভাগ সময় আসে এই প্রথম তিনটাই, কারণ এটা তো ম্যাথ করে বের করতে হয়। এটা হচ্ছে জাস্ট দেখে বলে দেওয়া যায় না, এটার জন্য আবার কে আর কে বি জানা লাগে, সো এটা আসবে না, এটা বলাও সম্ভব না, রিয়াকশন করে ডিরেক্ট বলাও সম্ভব না।
বাট এই তিনটা বলা সম্ভব বা আইডিয়া করা যায়। দুইটা স্ট্রং নিলে সেটা হচ্ছে নিরপেক্ষ, সেটা হচ্ছে নিরপেক্ষ। যদি অ্যাসিডটা স্ট্রং থাকে, লবণও হবে অ্যাসিডের মতোই এন্ড পিএইচ হবে 7 কম। আর যদি বেসটা স্ট্রং থাকে, লবণ হবে বেসের মতো এন্ড পিএইচ হবে 7 বেশি। ওকে, আনসার হচ্ছে ক্ষারীয়। তাহলে গেল। ওকে, তো দেখো এখানে হচ্ছে আমরা একটু আগে কিন্তু এই ফর্মুলাটার ব্যাপারে আইডিয়া নিয়ে এসেছি, যখন হচ্ছে ভাইয়া তোমাদেরকে টাইট্রেশনের ডেফিনেশন বুঝাচ্ছিলাম। এটা ওই জিনিসটাই। এখানে মোল সংখ্যা মানে হচ্ছে এন, তুলা সংখ্যা মানে হচ্ছে ই, মোল সংখ্যা মানে এন, তুলা সংখ্যা মানে ই। এক পাশে রাখবো অ্যাসিডকে, আরেক পাশে রাখবো ক্ষারকে। এখানে একটু একটা এক্সট্রা কথা আছে, সেটা একটু ভাইয়া বলে দিই। যদিও হচ্ছে আমাদের ভার্সিটিতে এত কঠিন করে আসে না, বাট তাও একটু তোমাদেরকে আইডিয়া দিয়ে দিই। দুইটা জিনিস এক্সপ্লেনেশন দিব। একটা হচ্ছে এই মাঝে এই যে শুরুতে সামেশন চিহ্নটা কেন দেওয়া হলো এটা, আর আরেকটা হচ্ছে এখানে ক্ষার বা ক্ষারকের সাথে আবার এত কিছু কেন লেখা হলো, ঠিক আছে, ধাতুটা তো এরকম কেন। ওকে, দেখো বেসিক আইডিয়া যেটা হচ্ছে, সবসময় যে একটা অ্যাসিড আর একটা ক্ষার থাকবে তা না। আর এটাই হচ্ছে আমাদের এই ফর্মুলাটার ম্যাজিক, যেটা দিয়ে বিশাল বিশাল অঙ্ক না এই যে এক লাইনেই করে ফেলা যায়। তোমার একটা অ্যাসিড একটা ক্ষারের জন্য যে ফর্মুলা, মাল্টিপল অ্যাসিড মাল্টিপল ক্ষারের জন্য একই ফর্মুলা। এন্ড সেটা কিভাবে দেখো, যে ধরো সামেশন ওই কারণেই দেওয়া, ধরো আমি এরকম একটা মিক্সচার নিলাম, যে রাখলাম হচ্ছে এই যে HCl নিলাম, তারপর হচ্ছে H2SO4 নিলাম, ঠিক আছে। আর এদিকে নিলাম হচ্ছে, দেখো আইডিয়া খুব ভালো মতোই হয়ে যাবে, পুরোটা একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই। সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, নিলাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর নিলাম হচ্ছে সাপোজ ম্যাগনেসিয়াম ধাতু বা ক্যালসিয়াম ধাতু, একটা নিলেই হবে। ওকে, দেখো এখানে আমার কাছে দুইটা পুল আছে, হ্যাঁ, বা দুইটা গ্রুপ আছে, গ্রুপ এ আর গ্রুপ বি। বুঝতে পারতেছি যে গ্রুপ এ তে যারা, তারা হচ্ছে আমার অ্যাসিড বা অ্যাসিডিক, ঠিক আছে। আর গ্রুপ বি তে যারা, তারা হচ্ছে আমাদের এই যে ধরলাম যে বেস, ক্ষার বা ক্ষার জাতীয়। তো এখানে কি হচ্ছে, যেমন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, ও তো পিওর ক্ষার। কিন্তু সোডিয়াম কার্বনেট, ও তো আর একটা পিওর ক্ষার না, ও কি একটা ক্ষারীয় লবণ। এই যে আমরা একটু আগে দেখে আসছি না কিভাবে ওকে দেখাইছি, এই যে দেখো কই সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট যেহেতু এখানে মেইন পার্টটা থাকে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের, এই জন্য ওটা ক্ষারীয় হয়, আর এই জন্য পিএইচ হচ্ছে 7 থেকে বেশি হয়। ওকে, তো দেখো এটাও একটা ক্ষারীয় জিনিস। আর এই যে মনে হতে পারে যে ম্যাগনেসিয়ামকে আমরা এখানে কেন রাখলাম, একটা হচ্ছে তুমি যদি বুঝে থাকো, বুঝার কথাই যে ম্যাগনেসিয়াম নামই হচ্ছে যে গ্রুপ ওয়ানে যারা তারা হচ্ছে ক্ষার ধাতু, আর গ্রুপ টু তে যারা তারা হচ্ছে মৃৎক্ষার ধাতু। তো ম্যাগনেসিয়াম কি গ্রুপ টু তে মৃৎক্ষার ধাতুর মধ্যে পড়ে। তো দেখো ক্ষার আর মৃৎক্ষার ধাতু যারা হবে, তাদের থেকে তুমি যা পাবা সেটা তো এমনিও তো হচ্ছে ক্ষারীয় টাইপের হবে। আরেকটা সহজ উদাহরণ হচ্ছে এটা, যে ম্যাগনেসিয়ামকে বুঝার মানে থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, যেটা যদি পানিতে তুমি মিশাও, তখন কি এক্সপেক্ট করো যে কি পাবা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পাবা। তো এটাকে একটা ক্ষার না, যেহেতু যে ম্যাগনেসিয়ামের জলীয় দ্রবণ ক্ষারীয়, এই জন্যই তো ওকে আমরা মৃৎক্ষার ধাতু বলি। আর ওই যে মৃৎ বলা হয় কারণ মাটিতে পাওয়া যায়, তো তাই। তাহলে আমরা কি বুঝলাম, যে আমরা মাল্টিপল জিনিসের ম্যাথও কিন্তু এভাবে করে ফেলতে পারবো। যেমন তুমি যেরকম এই যে শুধু একটা অ্যাসিড একটা ক্ষার নিয়ে একটু আগে দেখেছিলাম ভাইয়া ফর্মুলা, এটা যেরকম করতে পারবা, ঠিক একই ভাবে তোমাকে যদি এবার আমি একটা পুল দিয়ে দিই পুরাটা, এই যে বিশাল একটা পুল দিয়ে দিলাম, এই পুরো পুলটা এদেরকে দিয়েও ম্যাথ সহজে করে ফেলতে পারবা। আসলে দেখি কিভাবে। এই যে ফর্মুলা একই, ফর্মুলা হচ্ছে এই এনি অফ, এক পাশে লিখবা HCl, তার সাথে যোগ করবা এনি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড কেন H2SO4, মানে যারা একই টাইপের তাদেরকে এক সাইডে, এই যে এখানে অ্যাসিড দুইটাকে এক পাশে রাখলাম। তাহলে এবার কি করব, ইকুয়াল সাইন দিয়ে এই পাশে রাখবো কাদেরকে, বেস বা ক্ষারীয় যারা তাদেরকে। যেমন কে কে আছে, পিওর বেস তো আছেই, এই যে এনি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা বাকিগুলো নিচে নিচে লিখে ফেলি। এনি অফ কাকে লিখবো, সোডিয়াম কার্বনেট, ওকে। তারপর এনি অফ এই যে মৃৎক্ষার ধাতু, যেহেতু এই ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হইতে পারে ক্যালসিয়াম হইতে পারে, যে কোনো মৃৎক্ষার বা ক্ষার ধাতু এখানে হবে। ওকে, তাহলে এটাই ছিল আমাদের মেইন যে আইডিয়াটা। সেটা বাই দ্য ওয়ে অন্য কোনো ধাতু হতে পারবে না যে তা না, ক্ষার বা মৃৎক্ষার এক্সাম্পল দিলাম, নামের মধ্যে ক্ষার আছে তো তোমাদের জন্য যাতে বুঝতে সুবিধা হয়। তুমি যদি এখানে সাপোজ না হচ্ছে কাকে নিবা, ধরো জিঙ্ককে নিলা, জিঙ্কও কিন্তু HCl এর সাথে রিয়াকশন করে, এই যে অ্যাসিডের সাথে রিয়াকশন করে তৈরি করে জিঙ্ক ক্লোরাইড। তার মানে কি জিঙ্ক নিজে নিশ্চয়ই ক্ষারীয়, ক্ষারীয় দেখেই তো সে অ্যাসিডের সাথে রিয়াকশন করে, ঠিক আছে। ওকে, যে জায়গায় ছিলাম, এইভাবে আমরা মোল সংখ্যার তুল্য সংখ্যা দিয়ে খুব সুন্দর মতো সামেশন করে ম্যাথ করে ফেলতে পারি। তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। ভার্সিটিতে মোস্টলি হচ্ছে মানে 99% টাইম এখন পর্যন্ত যেসব কোয়েশ্চেন আসছে, একটা অ্যাসিড আর একটা বেস দিয়ে দেয়, এরকম মাল্টিপল দেয় না। বাট ভাই আইডিয়া দিলাম যে মাল্টিপল দিলেও এটা খুব কঠিন কিছু না। আর যেটা হচ্ছে তুল্য সংখ্যা, তো দেখলাম যে কিভাবে কি করব। যেমন এখানে এদের প্রত্যেকের তুল্য সংখ্যা একটু দেখে নি না, যাদেরকে নিয়ে এতক্ষণ কথা বলছি। যেমন এখানে HCl আছে, তুল্য সংখ্যা কত, 1। H2SO4 দুইটা প্রোটন দিতে পারে, তুল্য সংখ্যা 2। তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড একটা OH দিতে পারে, তুল্য সংখ্যা 1। সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত, 2। ওই যে তুল্য সংখ্যা লেকচারে বলে আসছি, কিভাবে 2 বের করলাম, এই যে ক্যাটায়ন বা অ্যানায়নের মোট চার্জ, দুইটা সোডিয়ামের চার্জও 2, আবার একটা কার্বনেটের চার্জও 2, এই জন্য 2।
আবার ম্যাগনেসিয়াম, ওর চার্জ কত? ম্যাগনেসিয়ামকে তুমি কিভাবে লিখো? ম্যাগনেসিয়াম 2+ হিসেবে না, তাই ওর চার্জ কত হবে বা তুল্য সংখ্যা কত হবে? 2 হবে। যেমন ধরো আমরা আরেকটা কাকে নিতে পারি, ধরো হচ্ছে নিলাম জিঙ্ক। জিঙ্কের জন্য কি হবে? তুল্য সংখ্যা 2 হবে। ক্যালসিয়ামের জন্য কি হবে? 2 হবে। কারণ কি, এদের প্রত্যেকে আমরা এই যে 2+ হিসেবে লিখতে পারি। আবার ধরো তোমার মাথায় যদি কোয়েশ্চেন আসে, ভাইয়া আয়রন কি হবে, এটা বিক্রিয়া দেখে বলতে হবে। আয়রন কি হবে? বিক্রিয়া দেখে বলতে হবে। কারণ কি, আয়রন তো যখন বিক্রিয়া করে, হইতে পারে যে ও ফেরাস লবণ হয়েছে Fe2+, আবার হইতে পারে যে না, ও ফেরিক লবণ হয়েছে Fe3+। তার মানে 2+ এর জন্য 2 হবে, 3+ এর জন্য 3 হবে। এরকম আর কি জিনিসগুলা সো বেসিক, মানে হচ্ছে একটু প্র্যাকটিস করলেই এগুলো বুঝতে পারবা। আসো আমরা এবার ম্যাথ দেখি। আর এই যে এই মোল সংখ্যার তো বিশাল সূত্র, আমাদের সেই বিখ্যাত সূত্র অনেকবার ইউজ করছি। এইখানে জারণ বিজারণ বা টাইট্রেশন ম্যাথ করার সময় সবগুলা সাধারণত চায় না, মোস্টলি যে ভর দিয়ে ম্যাথ আসে, আর হচ্ছে এই যে ঘনমাত্রাটা কাজে লাগে, এই দুইটাই আর কি বেশি কাজে লাগে। বাকিগুলো দিয়ে অত আসে না বা একদমই আসে না। ওকে, দেখি আমরা ম্যাথ কি আছে। 100 ml 0.2 মোলার সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণকে প্রশমিত করতে কত আয়তনের 0.4 মোলার HCl প্রয়োজন হবে? আসো করি তাহলে। কি কি জানি আমরা, দেখো এটা একটা বেস, এটা একটা অ্যাসিড। অ্যাসিডের ভলিউমটা জানি না, তাহলে আমরা ফার্স্টে লিখে ফেলি। এই যে E ইন্টু এন বা এনই, যেটা ইচ্ছা লিখো, অফ HCl সমান কি হবে? E ইন্টু এন অফ সোডিয়াম কার্বনেট Na2CO3। ঠিক আছে না? এই ফর্মুলা লিখলেই তো বাকিটা একদম ম্যাজিকের মতো কাজ ডান, খুবই সহজ। তো আমরা কি করব, এই যে আমাদের এখানে HCl এর তুল্য সংখ্যা কত? HCl এর তুল্য সংখ্যা 1। আর HCl এর মোল সংখ্যা কত? HCl এর মোল সংখ্যা, এখানে একটা এস দেওয়া। সো তুমি কোন সূত্র ইউজ করবা? মোল সমান তো অনেক কিছুই জানো, কোনটা ইউজ করবা কিভাবে বুঝবা? এখানে একটা এস দেওয়া, জানতে চাইছে একটা ভি। সো তুমি কি ইউজ করবে? অবশ্যই ভি ইন্টু এস। সো ভি বসালাম, যেহেতু ভি জানি না। আর এস কত? 0.4, সরাসরি বসালাম 0.4। আর এদিকে কি হবে? এ ইন্টু এন অফ সোডিয়াম কার্বনেট, ওর তুল্য সংখ্যা 2, একটু আগেই দেখে আসছি। আর ওর এন এর জন্য কি হবে দেখো, ওরও একটা ভি দেওয়া, ওরও একটা এস দেওয়া। সো ভি এস হবে। তাহলে এখানে বসাই 100, আর এখানে এস কত বসাবো? এস বসাবো 0.2। তাহলে এবার জাস্ট একটাই কাজ, 0.4টাকে এদিকে নিয়ে আসে, তাই না? আচ্ছা, তো আমরা ভি বের করতেছি। 2 ইন্টু 100 ইন্টু 0.2 0.4। আচ্ছা দেখো একটা জিনিস ভাইয়া, এই কথাবার্তাগুলো পুরো এই লেকচার জুড়ে বলে আসতেছি, এই চ্যাপ্টারে সবগুলো লেকচার জুড়েই 0.2 আর 0.4 আসছে না। কি দরকার তোমার 0.2 0.4 নিয়ে কাজ করা? তুমি হচ্ছে খালি 2 বসাও, খালি 4 বসাও, কারণ ওইটা তো কাটাকাটি যাচ্ছে আলটিমেটলি, তাই না? আচ্ছা, আর আরেকটা যে জিনিস, নর্মালি আমরা এন যখন বের করি সবসময় বলি যে এন সমান এই ভি লিটারে বসাবা আর সাথে এস, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু দেখো এখানে দুই পাশে দুইটা ভি আছে, এটা একটা ভি, এটা একটা ভি। এখানে ইউনিট যেটাই বসানো না কেন কিচ্ছু যায় আসে না, কারণ তুমি এই ভি যে ইউনিটে বসাবা, এই ভি এর আনসারও সেই ইউনিটে আসবে, কাটাকাটি চলে যাবে না একক। দেখো এটা কোশ্চেনে মিলিলিটারেই দেওয়া, অপশন গুলো মিলিলিটারে দেওয়া। তুমি তো চাও আনসার মিলিলিটারে আসুক, তাহলে খামাকে এটাকে লিটারে নেওয়া কি দরকার? দরকার নাই আর কি, ওটা তুমি বুঝে শুনে বসাতে পারবা। জাস্ট যখনই হচ্ছে কোনো ইউনিট দুই পাশেই থাকবে, তখন সেটা ইউনিট নিয়ে বদার করতে হয় না। ওকে, তাহলে কি হচ্ছে, 2 দুগুণে 4 দুগুণে 4, মানে উপরে 4 নিচেও 4। তাহলে কত আসে আমাদের? 100 ml। 100 ml, কারেক্ট আনসার হচ্ছে 100। ঠিক আছে, দেখছো দশমিক এখানে কিন্তু 100 ml। ওকে, তারপর কি, 25 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে সম্পূর্ণ প্রশমনের জন্য এক্সেল, এটা আরো সহজ। এটা আরো সহজ, এখানে তুল্য সংখ্যা আরো ইজি। কি বলছে? 25 ml, ওর ভি দেওয়া আছে প্রশমনের জন্য, ওর ঘনমাত্রা। এবার ওর এসটা জানতে চাইছে, লিখে ফেলি তাহলে। এই যে এনি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, পরীক্ষার সময় তোমাদের এগুলো লিখতে হবে না, একবার যদি এক্সপার্ট হয়ে যাও। এনি অফ কি লিখবো? HCl লিখবো। ওকে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের এনির জন্য কত বসাবো? ওর হচ্ছে এস জানি না, ভি জানি, তাহলে ভি বসালাম 25। আর এস জানি না, যেহেতু এস কে এস এর মতো রাখলাম, তুল্য সংখ্যা 1 গেল সোডিয়াম হাইড্রোক্সাইড। আর HCl এটা কি হবে? HCl এর হচ্ছে এই যে ভি আছে এস আছে, তাহলে হচ্ছে 20 ইন্টু এস কত? 0.05, আর হচ্ছে তুল্য সংখ্যা 1। তাহলে এবার জাস্ট এসটা লাগবে, আসো ক্যালকুলেশন করি। এস সমান হচ্ছে 20 ইন্টু 0.05, তো এটাকে 5/100 লিখলাম। তারপর কি, এখানে ভাগ হয়ে যাবে 25, এখানে ডিভাইড হয়ে যাবে 25। তুল্য সংখ্যা তো দুইজনেরই একই, জন্য এখানে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে ফার্স্টে কি করা যায়? শূন্য শূন্য কাটি, তাই তো। তারপর হচ্ছে 5, 5 দুগুণে 10, তারপর কি 2, 2 2 কাটাকাটি। সো আমাদের এটা কি থাকতেছে? থাকতেছে হচ্ছে 1/25। ওকে, দেখো 1/25 আনসার, এটা দেখে বোঝা যাচ্ছে যে এই যে সি আসবে। ঠিক আছে, তাও তুমি কিভাবে দেখে বুঝবে সেটা একটু তোমাকে বলি। দেখো এখানে যেটা হচ্ছে, একে তো তুমি চিন্তা করতে পারো যে হ্যাঁ এটা হচ্ছে 1/5 1/5, এভাবে চিন্তা করতে পারো, যার যেভাবে সুবিধা আর কি। 1/5 ইন্টু 1/5 এভাবে চিন্তা করতে পারো। আর ভাইয়া কিন্তু বলছি তোমাদেরকে আগের লেকচারে, তার আগের লেকচারে বারবার বলে আসছি যে হাফ
1/3, 1/4, 1/5, 1/6, 1/8, 1/9 এগুলোর ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে আমাদের ক্যালকুলেটর ছাড়া যদি ইজিলি করতে চাই। 1/7 লাগবে না, এছাড়া বাকিগুলো মুখস্থ রাখতে হবে। সো দুইটাই আসলে আমার 0.2 করে আসে। তো এই যে এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 0.2, আলটিমেটলি গুণ করলে হচ্ছে এই যে 4 আসে। তো যেহেতু 0.2 ঘর আছে আগে আছে, তাই 0.04 আনসার হচ্ছে এটা। আর আরেকটা বোঝার উপায় কি, এটাকে যদি মনে মনে 100 ধরে নাও, ওই 4 25 100, মানে যেভাবেই করো আনসার এগুলা ক্যালকুলেটর ছাড়া বের করা যায় সহজে। তারপর কি 0.1 লিটার পরিমাণ, 0.1 মোলার এইচসিএল কে প্রশমিত করতে কত গ্রাম? এবার জাস্ট হচ্ছে গ্রামে চাইছে। তাহলে এবার কি করব, এবার আসো এইচসিএল আর সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে যেতে আগেই করে ফেলছি, এবার একসাথে বসাই। এটা কি, এটা হচ্ছে একটা ভলিউম। ওকে, তাহলে আমরা 0.1 এর সাথে এটা কি ভি লিখে রাখি, ভি গুণ দিব কি এস ইন্টু 0.1, এবং এটা সমান কি হবে, তুল্য সংখ্যা তো এক, তাই আর বসাচ্ছি না। কত গ্রাম বলছে, তাই এবার ফর্মুলা হবে W/M। তোমার দরকার একটা ডাব্লিউ, এখন তুমি ভিএস দিয়ে ম্যাথ করে কি করবা? সো যেহেতু তোমার ডাব্লিউ দরকার, তুমি W/M দিয়ে করো। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের এম কত? এম হচ্ছে 40, বলছে না মুখস্থ রাখতে সোডিয়াম হাইড্রোক্সাইডের। ওকে, জিজ্ঞেস করছে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে, তুল্য সংখ্যা হচ্ছে 1। তাহলে আমাদের কাজ হচ্ছে ডাব্লিউ বের করা, ডাব্লিউ বের করা। তাহলে কি হবে, 40টার দিকে চলে আসবে আর কি, 40, আর এগুলো 1/10, 1/10, তার মানে হচ্ছে 1/100। ঠিক আছে না, 40-এর দিকে গুণ আকারে আসছে, তাহলে ডাব্লিউ বের করতেছি। কি হবে, 0 0 কাটাকাটি, তারপর কত, 2 2 4, আর হচ্ছে এটা তো একসাথে করে দেওয়া যায় তাই না, আর হচ্ছে এখানে 5 আসতেছে, এটা একসাথেই করে দিই। এই যে এখানে হচ্ছে আমার 40 আসছে, আর এখানে হচ্ছে আমার কত, 100 আসছে। তো 0 0 কাটাকাটি, তো এটা হচ্ছে আনসার কি দেখে বোঝা যায়, 4 আসছে আর 10 আসছে, 0.4। কি করবো আর, ওকে শেষ তাহলে এটা। তারপর হচ্ছে কস্টিক সোডার 20 ml দ্রবণকে সম্পূর্ণরূপে, ভাই একটা কথা বারবার বলছি যে আমাদের মাল্টিপল অ্যাসিড বেস দিয়ে আসে না, ওই আসে অ্যাসিডের মধ্যে HCl সালফিউরিক অ্যাসিড, আর বেজের মধ্যে কমন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, নাহলে সোডিয়াম কার্বনেট বড় জোর। ওকে, কস্টিক সোডার 20 ml, তার মানে এবার এটা ভি দেওয়া আছে, সম্পূর্ণ প্রশমিত করতে ভি দেওয়া, এস দেওয়া, প্রয়োজন হচ্ছে এই যে এটা এস জানতে চাইছে। আসো বসাই, 20 বসাইলাম, এটার এসটা জানি না, এস কোনটা, হ্যাঁ এটারই এস জানি না। তুল্য সংখ্যা কত, কস্টিক সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তুল্য সংখ্যা হচ্ছে 1। তোমাদের বোঝার সুবিধার জন্য উপরে জাস্ট লিখে দিই সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের গুলো কত কত হবে, ভি হচ্ছে 25, এস কত 0.5, আর তুল্য সংখ্যা কত, এই যে এবার কিন্তু তালে তালে তুল্য সংখ্যা এক বসে দিলে হবে না, H2SO4 প্রোটন দুইটা দেয়, তুল্য সংখ্যা হচ্ছে 2। ওকে, তাহলে কি হবে, বের করতে যাচ্ছি আমরা এস। তাহলে কি বসাবো, 25 ইন্টু 5 ইন্টু 2, 0.5 মানে হচ্ছে 10, আর এখানে কি 20টাকে নিয়ে আসি। ঠিক আছে না, 20কে এদিকে আনছি আর 0.5 কে 5/10 লিখছি। তাহলে এবার কি করা যায়, এবার হচ্ছে কাটাকাটি করি একটু। 5 5 দুগুণে 10, 2 2 দিয়ে কাটাকাটি, আনসার বুঝার কোনো উপায় আছে এখনো? তারপর কি, এটা আসে হচ্ছে আমাদের 5, আর এটা কত আসে হচ্ছে 5 5 25, আর হচ্ছে 4 5 20, তার মানে 5 ডিভাইড বাই হচ্ছে 4, 4 একে 4, তারপর হচ্ছে 1 দশমিক, তারপর 2 দিলাম, 4 দুগুণে 8। তাহলে আনসার চলে আসছে না, 1.0, আর একটু লাগবে, 2 আসছে। তো তাহলে 4 5 20, শেষ। তাহলে 20 আসছে, একসাথে লিখে দিই, 4 5 20, 1.25। সো মোটামুটি যেটা বলতেছিলাম, এই ক্যালকুলেশন গুলা হাতে করা সম্ভব। আর আরেকটা হচ্ছে যে 5/4 একটা কমন ফিগার, আবারও বলছি কিন্তু কমন ফিগার গুলা 2/3 বলো, 3/4 বলো, 4/3 বলো, 5/4 বলো, এগুলোর ভ্যালু গুলা যত সহজে তুমি মনে রাখতে পারবা তত তোমার জন্য ভালো। 5.6 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম ওজনের HCl দরকার? এটা আনসার দেখে আসলে বলে দেওয়া সম্ভব যদি তুমি প্র্যাকটিস করো ওইভাবে। কারণ কি, দুইটারই দিচ্ছে তুল্য সংখ্যা 1, এতক্ষণ সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছিল, এবার পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটারও তুল্য সংখ্যা হচ্ছে 1, আর এবার হচ্ছে এটার ডাব্লিউ জানতে চাইছে, এটারও ডাব্লিউ দেওয়া। তার মানে এবার আমি দুইটাই ডাব্লিউ দিয়ে করব, আমার তো এখানে ভিএস দরকার নাই। তাহলে আমি এক পাশে নিলাম ধরে, এই যে KOH এর কারটা জানতে চাইছে, HCl এরটা, তাই ওটা লেফটে নি। ওকে, এটা হচ্ছে HCl এরটা আর এটা হচ্ছে KOH এরটা। সো দেখো, তুল্য সংখ্যা তো দুইজনেরই এক, তাই আর লিখতেছি না। এটারটা কি হবে, W/M, ওর এম কত, 36.5 HCl এর, আর KOH এর এম কত, 5.6 দেওয়া আছে না। কেন বললাম এটা মুখে মুখে করা যায়, এই যে এটা 5.6, তো এটা হচ্ছে 56। আসলে একটু মিলাই দিই, দেখো খুব সহজ তো, কত 39, 39 আর 1 40, সাথে হচ্ছে 16। সো তিনটা যোগ করলে এম কত আসে, এম আসে হচ্ছে 56। সো আমার কি বের করা লাগবে, বের করা লাগবে ডাব্লিউ, আর হিসাব করা দরকার আছে, আচ্ছা লিখে দিই এটা 5.6, তারপর হচ্ছে 56 ইন্টু হচ্ছে আমাদের কত 36.5। সো কাটাকাটি করলে এটা নিচে চলে আসে 10, তার মানে 10 দিয়ে ভাগ দিচ্ছ, 0.1 ঘর বামে চলে যাবে, 3.65। যে একটু বুদ্ধিমান আছে সেটা দেখে উত্তর করে দিতে পারবে, আনসার হচ্ছে বি, 3.65। তারপর কি,
500 ml দ্রবণে, এই প্রবলেমটা ভালো একটা প্রবলেম, রিসেন্টলি আসা কোয়েশ্চেন। বাট তোমাকে একটু বলি, এই প্রবলেমটা আছে না, সেম প্রবলেমটা আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে আছে। হ্যাঁ, এই কোয়েশ্চেন গুলা রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং টাইপ কোয়েশ্চেন যেগুলোর একটু ক্যালকুলেশন ইজিয়ার আছে, বাট একটু কনসেপ্ট আছে বা স্টেপ গুলো একটু বেশি, ওগুলো কিন্তু ভার্সিটিতে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হিসেবে চলে আসতেছে। যেমন এটা খুব ইজিলি হাতে হাতে করা সম্ভব, বাট যেটা বললাম যে কোয়েশ্চেনটা হুবহু হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকে আছে। এই জন্যই আর কি আমরা তোমাদেরকে ওই যে অ্যাডভান্স পার্টে হচ্ছে কিছু এই টাইপের প্রবলেম গুলা দেখাই আর কি। আসো, এটা যেহেতু সরাসরি আসছে, এটা এখানেই দেখি। কি বলা দেখো, 500 ml দ্রবণে 49 গ্রাম H2SO4 দ্রবীভূত আছে। উক্ত দ্রবণের 50 ml কে, খেয়াল করো খুব ইম্পর্টেন্ট, শুরুতে ডেটা দেওয়া 500 ml, এরপর আবার বলা যে ওইটার 50 ml কে, দুইটা ভি চলে আসলো না? কিন্তু দুইটা ভি সেম কারণে দেয় নাই। তোমাকে বুঝতে হবে এখানে টাইট্রেশনের পার্টটা কতটুকু। নর্মালি এতক্ষণ যে ম্যাথ গুলো দেখে আসছো খুব সহজ, ভিএস ভিএস চারটা জিনিস, তো ভিএস ভিএস চারটার মধ্যে তিনটা দেওয়া থাকে, বা তুমি জানো কোনোভাবে আরেকটা বের করতে হয়। বাট এইখানে ঘনমাত্রা গুলো আসলে তোমার সরাসরি দেওয়া নাই। খেয়াল করো কি বলা, 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করতে কত ml সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। আগে ফর্মুলা লিখে নি, ফর্মুলা আবার আগের মতো এইটাই, এই যে এনই অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়ালস হচ্ছে এনই অফ H2SO4। এন্ড এখানে কি বসাবা, ওর এন বসাবা, ভি ইন্টু, এই যে ওর ভিটা জানো না তাই এটাকে ভি লিখলাম। ওর এস কত, এসও জানো না, এস এর জায়গায় খালি রাখলাম, এই যে ওর এসও জানো না। ই কত, 1। তারপর ওর ভি কত, ওর ভি কিন্তু এই যে এই 50 ml, ওই 500 ml না কিন্তু, বানাইছো 500 ml, বাট টাইট্রেশন করার জন্য ইউজ করছে কতটুকু দেখো, উক্ত দ্রবণের 50 ml কে প্রশমিত করতে, মানে টাইট্রেশন ইউজ করছি 50 ml। তাহলে আসো বসাই, এখানে বসাবো 50, এস কত এটারও জানি না, কিন্তু একটু বের করা যাবে আর কি, বল দিয়ে রাখলাম এগুলো। ওকে, আর তুল্য সংখ্যা কত, H2SO4 যেহেতু তুল্য সংখ্যা 2। আচ্ছা, এবার আসো, প্রথমে বের করা সহজ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডটা। আমরা জানি লাগে মোলারিটি, কিন্তু ওরা আমাদেরকে দিয়ে রাখছে পার্সেন্টেজ, এইখানে আর কি একটু এক্সট্রা কষ্ট করায় নিচ্ছে আমাদেরকে দিয়ে। হ্যাঁ, আমরা তো শিখছি লেকচার 2 তে, আগের লেকচারে শিখছি যে S ইকুয়ালস টু 10x ডিভাইড বাই m। তাহলে কত হয়, 10x তো 10 10 হচ্ছে 100, 100, আর এখানে কত, সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু ওর m হচ্ছে 40, ভাগ দিলে এটা থাকে কত, 10/4, মানে থাকে 5/2। সহজ, 5/2 মানে হচ্ছে আড়াই, 5-এর অর্ধেক না, আড়াই, আড়াই মোলার। তার মানে এখানে এটা হবে, বি তুমি জানো না, এস হবে 2.5 আর 1। আচ্ছা, এবার এখানে এটা কত হবে, 50 ইন্টু এই এসটা এবার বের করি। এই এসটা কিভাবে বের করবো, আসলে আমরা একটু জায়গা লাগবে আমাদের। ওকে, আমরা একটা বের করলাম, এবার হচ্ছে আরেকটা বের করি। এটা বের করছি, এটা থাকুক এদিকে। এবার আমরা বের করব হচ্ছে H2SO4 এরটা। দেখো এটা একটা ভি দেওয়া, এটা একটা ডাব্লিউ দেওয়া, তোমার কি দরকার, এস দরকার। ওই যে সেই মোলারিটির যে চিরচেনা সূত্রটা, সেটাই আমরা এখানে বের করব। এস ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম ভি, ভি হচ্ছে লিটারে, বা ধরো এখানে মিলিলিটারে দেওয়া আছে, বসাও না, সমস্যা নেই, তখন জাস্ট উপরে 1000 দিতে হবে। উপরে 1000 দিলা আর এটা মিলিলিটারে বসাবে, যেমন তোমার ইচ্ছা। ওকে, আশা করি তাহলে কি করব, 1000, ঠিক আছে। ডাব্লিউ কত দেওয়া, 49, এম কত জানি, সালফ্রিক অ্যাসিডের জন্য 98, ভি কত দেওয়া, 500। ওকে, তাহলে আসো ক্যালকুলেশন করি, মুখোমুখি করা যায়, তাও করে দিই একটু তোমাদের জন্য। 500 1000 কাটাকাটি করলে 2, 49 98 কাটাকাটি করলে 2, এই জন্য তো ডেটা এরকম দিছে, 2 2 কাটাকাটি করলে 1। তার মানে দেখছো এখানে এস গুলা দেওয়া ছিল না, একটু আগে দেওয়া ছিল, এই জন্য এই ম্যাথটা একটু টাইম কনজিউমিং, বা এই জন্য এটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। বাট যেহেতু ক্যালকুলেশন হাতে হাতে করা যায়, এই জন্য এখানে চলে আসছে আর কি। ওকে, সো কত বসাবো, 1 ইন্টু 2। তাহলে তো বাকি ক্যালকুলেশন হয়ে গেছে, তাই না? আমাদের ভি বের করতে হবে, ভি সমান হবে 50 দুগুণে 100, 100 ডিভাইড বাই কত, এটা এখানে চলে আসবে 2.5, 2.5 মানে আমরা এটাকে এইভাবে লিখবো, 100 ইন্টু 10 ডিভাইড বাই হচ্ছে 25। তাহলে কত আসে আমাদের আনসার, আমাদের আনসার আসে হচ্ছে 4 25 100, 4 25 100, 4 10 40, 40 ml, যে ঠিক আছে না, 4 25 100, 4 10 40 সি। ওকে, তারপর কি বলা, যদি 40 ml 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ 50 ml HCl কে পূর্ণ প্রশমিত করে, তাহলে HCl এর এম কত। আবার হচ্ছে আগের মতো, এখানে এম থেকে কনফিউজ হয়ে যায় না, মোলারিটি জানতে চাচ্ছে। নর্মালি এম দিয়ে আণবিক ভর বোঝানো হয়, তো এই জন্য একটু কনফিউজ হইতে পারো, ঠিক আছে। বাট ওই আনসার গুলো ক্যালকুলেট করে দেখবা যে মোলারিটির মতো আসতেছে। সো এখানে কি দেওয়া, 5% দেওয়া, সো আমার কি লাগবে, এস লাগবে। তার মানে আমার লাগবে 10x ডিভাইড বাই এম। 10x ডিভাইড বাই এম মানে হচ্ছে 5 লিখছি কেন, 10x ডিভাইড বাই হচ্ছে আমাদের এম, 10x ডিভাইড বাই এম। সো 10 ইন্টু 5
ডিভাইড বাই সোডিয়াম হাইড্রোক্সাইডের এম কত 40, তাহলে কি হবে 50 ডিভাইড বাই 40। আচ্ছা দেখো এটাকে না আর কষ্ট করে ক্যালকুলেশন করে কিছু বের না করি, কারণ কি আমি দেখতেই পারতেছি এখানে একটা ভি আছে, এটা আবার 40 দেওয়া, ভি আর এস তো আমার এমনিতেও গুণ দিতে হয় তাই না, তো খামাখা এটাকে ক্যালকুলেশন করবো আবার 40 দিয়ে গুণ দিব কি দরকার, এগুলো একটু মানে প্র্যাকটিস করতে করতে এক্সপার্ট হয়ে যাবা। কি বলছে এইচসিএল এর মোলারিটি কত, ওর একটা এম দেওয়া আছে, লিখে এদিকে, এদিকে লিখে হচ্ছে এইচসিএল এর গুলা আর এদিকে লিখে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের গুলা। তুল্য সংখ্যা যেহেতু এক তাই আর লিখতেছি না, তাহলে এখানে ওর ভি জানি 50, কিন্তু ওর এস জানি না, এসটাই বের করতে হবে। আর এখানে ওর ভি জানি কত 40, আর এস কত বের করলাম 50 ডিভাইড বাই 40, তাহলে কি হবে 40 40 কাটাকাটি, 50 50 কাটাকাটি, থাকবে হচ্ছে এস ইকুয়ালস টু 1। খুবই সহজ জিনিস, 1 মোলার। তাহলে কারেক্ট আনসার হবে সি, 1.00। ওকে, দ্রবণের প্রকৃতি নির্ণয়, এটা আসলে আমাদের ওই যে অ্যাসিড বেজের যে ম্যাথ গুলা মানে হচ্ছে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4 অম্লক্ষার সাম্যাবস্থা, ওইটার সাথে রিলেটেড, তাও আমরা এখানে একটু কিছু দেখা দিচ্ছি, দেখলে বুঝবা খুব সহজ জিনিস। আইডিয়াটা যেটা হচ্ছে, নর্মালি আমরা যখন টাইট্রেশনের ম্যাথ করি, আমরা দেখো এই যে সামটা আছে না, এটা কিন্তু আমাদের এ ইন্টু এন, দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের এ ইন্টু এন। নর্মালি আমরা কি করি টাইট্রেশনে, তো ধরি তারা সম্পূর্ণ বিক্রিয়া করে ফেলছে, মানে দুইটাই শেষ, দুইটাই যেহেতু শেষ হয়ে গেছে চিন্তা করি, তাই আমরা এটাকে এভাবে লিখি, যে লিখে হচ্ছে সামেশন অফ এন ইন্টু ই অফ, সামেশন দিলাম না, একটা জন্য বোঝাই আগে, এন ই অফ অ্যাসিড ইকুয়ালস টু এন ই অফ বেজ, এরকম। বাট সবসময় তো এরকম নাও হইতে পারে, যদি সেটা টাইট্রেশন না হয়, যদি ধরো কোন একটা দ্রবণ বানাচ্ছি আমি, যেটাতে অ্যাসিড দিব বেজও দিব, কিন্তু তাদের পরিমাণ সমান না, হয়তো তাদের পরিমাণ হয়তো কোনোটা কম কোনোটা বেশি, এই জন্য বেশি কম হওয়ার পর আলটিমেটলি বিক্রিয়া করার পর দ্রবণ যেটা থাকবে সেটা হয়তো অ্যাসিডিকও হইতে পারে, বেসিক হইতে পারে। অ্যাসিডিক কখন হবে, প্রোটনের পরিমাণ কখন পাবো যদি অ্যাসিড বেশি থাকে, আর বেসিক কখন হবে, ক্ষারীয় কখন হবে যদি হচ্ছে আমাদের ক্ষারের পরিমাণটা বেশি থাকে। ঠিক আছে, আইডিয়াটা হচ্ছে খুবই সিম্পল। আগের লেকচারে তোমাদেরকে একটা প্রবলেম করাইছি যে ওইটার মতো, দেখো আমরা শিখছি না এরকমই যে V1S1 প্লাস হচ্ছে V2S2 ইকুয়ালস হচ্ছে সামেশন অফ V ইন্টু এস, এটা দেখছিলাম তো তাই না, এই ফর্মুলাটা আমরা জানি। এখন তুমি দেখো এখানে যদি হচ্ছে একটা অ্যাসিড একটা ক্ষার হয়, তুমি কি তাদের এটা যোগ করবা না, তো নিশ্চয়ই এরা কি একজন একজনের সাথে বিক্রিয়া করে শেষ করে দিবে না তাদেরকে, তো তোমার এখানে অবশ্যই কি দেওয়া লাগবে, একটা মাইনাস দেওয়া লাগবে, যদি তারা বিপরীতধর্মী হয়, একটা অ্যাসিড একটা বেস হয়। আর খেয়াল করো, যদি এবার তুমি এই এসটা বের করতে চাও, তাহলে এই এসটা যদি বের করতে চাও, নিচে কি দিয়ে ভাগ দিয়ে দিবা, এই যে মোটা আয়তন দিয়ে ভাগ দিয়ে দিবা সামেশন অফ ভি দিয়ে, এটা আমরা করে আসছি, আগের লেকচারও করে আসছি, হয়তো না বুঝে, বাট এবার দেখো একটু ডিটেলস এটা বললাম। এখন এই প্রবলেম গুলা করতে যে না অনেকে হচ্ছে একটা সমস্যায় পড়ে, যে আমি আগে দিয়ে বুঝবো কেমন যে সূত্র কোনটা ইউজ করব, আমি কি এইচ প্লাস এরটা ইউজ করবো নাকি ওইচ মাইনাস এরটা ইউজ করবো, তোমার আসলে আগে দিয়ে বোঝার দরকার নাই। তুমি ধরো, তুমি মনে করতেছো এখানে অ্যাসিড বেশি, অ্যাসিড বেশি, সো অ্যাসিড বেশি হলে অবশ্যই ফর্মুলা কোনটা ইউজ করবা, যে ভাবতেছো যে এখানে দিন শেষে প্রোটন থাকবে, এন্ড দিন শেষে প্রোটন থাকার জন্য অবশ্যই কি করতে হবে, এখানে সামেশন অফ এই যে ইএন লিখে আমি, ইএন অফ অ্যাসিড থেকে বাদ দিবা তুমি সামেশন অফ ইএন অফ বেস, এন্ড নিচে ভাগ হচ্ছে সামেশন অফ ভি ভলিউম দিয়ে। তার মানে তুমি ধরেই নিচ্ছ অ্যাসিড বেশি, তাই অ্যাসিডের পরিমাণটা ধরো পজিটিভ আসছে, আর ক্ষারের পরিমাণটা নেগেটিভ আসছে, তাই পজিটিভ থেকে নেগেটিভ বাদ যাওয়ার পর এইচ প্লাস পাচ্ছ। আচ্ছা, এবার ধরো এক মুহূর্তের জন্য তোমার এই রেজাল্টটা উল্টা আসলো, ধরো এখানে তুমি ধরছিলা কত, কত নিব আমরা, ধরলাম এটা হচ্ছে 10 প্লাস 10, আর এটা হচ্ছে -5, তো এই উত্তরটা আসছে হচ্ছে 5, হ্যাঁ 5/5 আসছে ধরো, তার মানে আনসার তুমি পাইলা 1 মোলার। সো তার মানে কি এখানে আসলে প্রোটন বেশি ছিল, কিন্তু একটু চিন্তা করো না, যদি এই অ্যান্সারটা উল্টা আসতো তাহলে মানে তোমার ক্ষতি কি হইতো, ধরো এটা আসছে -5, -5/5, তার মানে কি নিশ্চয়ই এইটা 5 আর এইটা 10 না, হয়তো এইটা হচ্ছে আমাদের 5 আর এটা হচ্ছে আমাদের 10, যেহেতু তুমি সাইনটাই এইভাবে দিছো, অ্যাসিডকে দিছো পজিটিভ আর ক্ষারকে দিছো নেগেটিভ, কিন্তু ক্ষার ছিল বেশি, তার মানে যদি নেগেটিভ আনসার আসে, ওইটা তুমি কার উত্তর পাইলা, ওইচ এর উত্তর পাইলা। এই জন্য ফর্মুলা আগে দিয়ে বোঝা লাগবে না, এটা তুমি দেখেই পারবা, যে যদি হচ্ছে রেজাল্টটা পজিটিভ আসে ফর্মুলা এটা ইউজ করব, এই যে এটা ইউজ করব, যদি রেজাল্ট পজিটিভ আসে তার মানে হচ্ছে সেটা প্রোটনের ঘনমাত্রা আসছে, আর যদি হচ্ছে রেজাল্ট নেগেটিভ আসে তার মানে সেটা ওএইচ এর ঘনমাত্রা আসছে। এটা একটু লিখে দিই আমি, এখানে যা লিখছিলাম এই যে এখানে ছিল হচ্ছে ইএন অফ অ্যাসিড আর এখানে ছিল হচ্ছে ইএন অফ বেজ। ওকে, আসো সামনের দিকে যে প্রবলেম দেখি কি বলছে, এত মোলার এত মোলার এত তিনটা জিনিস সমপরিমাণে মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে, পিএইচ জানতে চাইছে, বাট আমি তো বুঝতেছি না যে কে বেশি কে কম আছে, আমার বোঝার দরকারও নাই। আমি ফার্স্টে ধরলাম যে এই যে
এইচ প্লাসেরটাই আমি বের করতেছি। এন্ড এইচ প্লাসেরটা বের করলে এখানে কি হবে আলটিমেটলি, আগে আমি অ্যাসিডের গুলো লিখবো এন্ড অ্যাসিডকে পজিটিভ সাইন দিব। তাহলে লেখা শুরু করি। 0.1 মোলার HCl আছে আর 0.25 মোলার H2SO4 আছে। ওকে, এখানে যেহেতু এই তিনটাকে মিশ্রণ করা বলছে, ভলিউমের কোনো কথা বলা নাই, আমাদের হচ্ছে এখানে বলা যে সম পরিমাণে। সো ভলিউম হচ্ছে এখানে দেওয়া নাই, না দেওয়া থাকলে কি করতে হবে, আগের লেকচারে একটা করছিলাম কিন্তু, না দেওয়া থাকলে আমরা এটাকে ভি ধরে নিই, সমস্যা নাই তো। দেখো 0.1 ফার্স্ট আমি HCl এটা বসাই, 0.1 কি বসেছে ভাই, এটা ওর এস, তার সাথে জানি কি গুণ দিতে হয়, ভি। ভি কত দেওয়া নাই, তো কি হচ্ছে বসাই ভি। তুল্য সংখ্যা কত HCl এর, 1। ওকে, বসালাম 1। এটার সাথে এবার কি হবে, যোগ হবে নাকি বিয়োগ, দেখো কাকে বসাবো, H2SO4, তার মানে যোগ হবে, অ্যাসিডের সাথে অ্যাসিড যোগই হবে। ওকে, এটার সাথে এটা যোগ করি, যোগ করা মানে কি হবে 0.25, 0.25 কত দিয়ে গুণ দেব, ভি। ভি কত জানি না, সমস্যা নেই, দেখো একটু পরে কি হবে। তুল্য সংখ্যা কত H2SO4 এর, 2 গেল। তারপর কি একটা ক্ষার, এবারও কি যোগ দিবা, অবশ্যই না, এবার কি দিবা, বিয়োগ করবা এবার। And বিয়োগ করে কি লিখবা, 0.35, এটারও ভলিউম বলছে সম পরিমাণে, দেওয়া নাই কিন্তু সম পরিমাণে, তার মানে ভি। তুল্য সংখ্যা কত, এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড 2, তাহলে হচ্ছে 2। এবার দেখো নিচে কি দিয়ে ভাগ দিই, মোটা আয়তন দিয়ে না, তিনটারই আয়তন তুমি সম পরিমাণ ধরছো, এই যে ভি ভি ভি, তাহলে তিনটা ভি যোগ করলে কত হয়, 3V হয়। আর উপরে ভি কমন নিবা, বেসিক্যালি ভিটা আর কি কাটাকাটি যাবে, বুঝছো। তো নিচে হচ্ছে যে ভি প্লাস ভি প্লাস ভি। আচ্ছা একটু ক্যালকুলেশনটাও করে ফেলি। ক্যালকুলেশনে কি হবে, আমরা হচ্ছে এখানে ভি কমন নিলাম, ভি কমন নিলাম, এটা কি থাকে 0.1 ইন্টু 0.1 যা আছে তাই, আর এটা হচ্ছে 25 দুগুণে 50, তার মানে হচ্ছে এটা আসে 0.5। সো এই দুইটা যোগ করলে আসে 0.6, বুঝছো না, 0.1 আসে এটা, আর এটা 25 দুগুণে 50, তো তাই 0.5 আসবে উত্তর। এমন 0.25 এর দ্বিগুণ আশা করি এটা জানো, 0.5। ওকে, যোগ করলে 0.6, আর এটা 35, তো 35 দুগুণে হচ্ছে আমাদের 70, তার মানে ওই যে দশমিক ইয়ে করলে এটা আসে হচ্ছে 0.7। বুঝে যাচ্ছে এখানে ক্ষার বেশি, অলরেডি আমরা এটা দেখে বলে দিতে পারতেছি। ওকে, গেল। আর এখানে কি, এই যে ভিটা কমন নিয়ে নিছি, তো আর এদেরকে গুণ দিয়ে যোগ দিয়ে যা করার করে ফেলছি, নিচে কি হবে 3V। তাহলে এবার কি হবে, ভি ভি কাটাকাটি, আলটিমেটলি আমরা এখানে কত পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি 0.1 মাইনাস অবশ্যই, আর নিচে ডিভাইড বাই 3। আর 0.1 মানে এটা পাওয়া আলটিমেটলি কি ডিনোট করে, ভালোই হয়েছে আমরা এখানে মাইনাস পেয়েছি, একটু আগে বলতেছিলাম এই যে মাইনাস পাওয়া মানে ম্যাথ ভুল করছি যে তা না, বা আবার যে পুরোটা করতে হবে তা না। আচ্ছা, আবার পুরোটা করলেও কি করতা, সামনে 0.7 থাকতো, পরে 0.6 থাকতো, কেউ তো তোমার কাছে এটা দেখতে চায় নাই, তুমি তো এমনিতেও এমসিকিউ সলভ করতেছো। সো এখানে যেটা করবো আমরা, এটা ওইচ এর ঘনমাত্রা পাইছি। তাহলে ওইচ এর ঘনমাত্রা আমাদের কত, এটা এটা হচ্ছে, এখন আর মাইনাস দেওয়ার দরকার নেই, আমি তো বুঝছি এটা ওইচ এর ঘনমাত্রা, আমি এটাকে লিখে দিই যে 0.1 ডিভাইড বাই হচ্ছে 3। তার মানে এটাকে আমি কিভাবে লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি হচ্ছে 1 ডিভাইড বাই হচ্ছে 30। আচ্ছা, এটাও না করার সহজ উপায় আছে, দেখো 1 ডিভাইড বাই 30 এটাও মুখে মুখে করা যায়, 1/3 ইন্টু 1/10 লিখতে পারি না, যেহেতু 0.1 আছে, 0.1 মানে কি 1/10, আর সাথে 1/3। এখন এই যে বলছি না 1/3 এর ভ্যালুটা মুখস্থ রাখতে হবে, এই যে 1/3 এর ভ্যালু আমাদের কত, 0.33, 0.33। আর হচ্ছে এটাকে আবার 10 দিয়ে ভাগ, তার মানে এই যে এটাকে হচ্ছে আবার 10 দিয়ে ভাগ, জিনিসটা দাঁড়ায় 0.03, 0.03। বেশ ভালো ক্যালকুলেশন দিয়েছে, হাতে অনেক কিছু করতে হচ্ছে, ঠিক আছে। 0.03 কি করলাম, 1/3 মানে 0.33, তো সেটাকে আবার 10 দিয়ে ভাগ, তাই ওই যে 0.033 না লিখে আমি 2 ঘর পর্যন্ত রাখছি আর কি পয়েন্ট, এই যে এটা অ্যাকচুয়ালি হবে এরকম 0.033, মানে দশমিক এক ঘরের দিকে আসছে যেহেতু 10 দিয়ে ভাগ দিছি। ওকে, আমাদের যেহেতু পিএইচ বের করতে হবে, ক্যালকুলেশন আমি এটা দিয়েই করি, 0.03 দিয়ে করি। আচ্ছা, আসো কি বের করব, পিএইচ, তার মানে এটা যেহেতু আমি ওইচ এর ঘনমাত্রা বের করছি, আগে কি বের হবে আমাদের, আগে বের হবে কিন্তু আমাদের পিওইচ, আগে কিন্তু পিএইচ বের হবে না। আসো তাহলে করি, আমার কাজ হচ্ছে এখন POH equals to minus log 0.03, কিন্তু আসলে এটা আমার কোনো কাজেরই না, এইভাবে বের করতে গেলে ক্যালকুলেশন হবে না। আসলে আমরা শর্টকাটটা দেখি, আমরা যেটা করব মাইনাস লগ 0.03 কে আমি এভাবে লিখতে পারি না, 3 ইন্টু 10^2, পারি নাকি দেখো, 0.03 কে কি করছি 3 ইন্টু 10^2 এভাবে লিখছি। এই যে এরকম একটা ফর্মুলা ছিল শর্টকাটের, দেখো আমরা যদি কখনো এরকম পাই মাইনাস এই যে লগ, মাইনাস লগ কি আছে 3 ইন্টু 10^2, মানে a ইন্টু 10^b, যদি এই ফরম্যাটে থাকে তাহলে সেটার আনসার হবে হচ্ছে b মাইনাস লগ a।
বি মাইনাস লগ এ। এই যে শর্টকাট, এটা যদি এ ইন্টু টেন ইনভার্স বি এই ফর্মেটে থাকে, আনসার সরাসরি হবে বি মাইনাস লগ এ। তাহলে এখানে আমাদের বি কত? বি হচ্ছে 2, তাহলে এটার উত্তর হবে 2 মাইনাস এই যে এটা কত এ, তার মানে লগ 3। মিলে না, দেখো এটার সাথে মিলছে নাকি, বি মাইনাস লগ এ, তার মানে 2 মাইনাস লগ 3। আর এই কথাটাও বলে আসছি যে লগের যে ভ্যালুগুলা এগুলো হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করার জন্য খুবই মানে জরুরি তোমার জন্য মনে রাখা। যেমন 0.2 এর লগ 2 এর হচ্ছে 0.3, তারপর হচ্ছে লগ 3 এর জন্য হচ্ছে এই যে যেমন এটা বসে ফেলি 2 মাইনাস লগ 3 এর ভ্যালু হয় অ্যাকচুয়ালি 0.5, তারপর লগ 4 এর হয় হচ্ছে আমাদের 0.6। ঠিক আছে, এগুলো একটু আমাদের মনে রাখতে হবে, লগ 2 থেকে লগ 9 পর্যন্ত। আর বাকিটা লগ 0 আর লগ 10 তো জানোই। ঠিক আছে, ওকে। কই ছিলাম, 2 থেকে 0.5 বাদ দিলাম, আনসার আসে হচ্ছে 1.5। এই 1.5 কি এখানে কোথাও আছে? থাকবেও না। তুমি এটা অ্যাকচুয়ালি কি বের করছো, পিওএইচ বের করছো, তোমার লাগবে হচ্ছে পিএইচ। তাহলে এবার কি করবা, 14 থেকে বাদ দাও কত, 1.5 বের করতেছো, এই যে পিএইচ, আনসার চলে আসবে 12.5। 12.5। কেউ যদি চাও এটা ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারো, ক্যালকুলেটর দিয়েও এরকমই কাছাকাছি একটা উত্তর আসবে। কিন্তু দেখছো এত কষ্ট করে যে ক্যালকুলেশন করলাম, এটাই উত্তরে নাই। সো কাছাকাছি উত্তর যেটা আমরা দিয়ে দিই হচ্ছে বি। মানে ওরা আসলে অ্যাপ্রক্সিমেশন ধরেই এই অ্যান্সারটা বের করছে, এই জন্য 13 আসছে। আর আমরা হচ্ছে একদম এক্সাক্ট, তুমি যদি ক্যালকুলেটরে এটা করো মোটামুটি শিওর যে 12.5-এর কাছাকাছি আসবে, হয়তো দশমিকের পর এক্সট্রা 2-1 ঘর থাকবে, বাকিটা হচ্ছে রেজাল্ট এরকমই আসবে। তো যেটা বললাম, অবশ্যই হচ্ছে এই যে লগ 2 থেকে লগ 9 মুখস্থ মাস্ট, মুখস্থ মাস্ট। তাহলে তুমিও ভাইয়ের মতো ক্যালকুলেটর ছাড়া এই সব ক্যালকুলেশন গুলা করতে পারবা। অনেকগুলো কনসেপ্ট এখানে কাজে লাগাচ্ছে কিন্তু। হ্যাঁ, একে তো ম্যাথটাই হচ্ছে একটু ভালো কনসেপ্টের, তার উপরে এই যে এখানে এসে একটা জিনিস করলাম, ওই যে 0.33 ভ্যালুটা মুখস্থ আছে তাই এটাকে আবার 10 দিয়ে ভাগ দিলাম, তারপর দশমিক সব না নিয়ে 0.03 2 ঘর নিলাম, আবার এটাকে লক করলাম এই যে লগের টেকনিকটা দিয়ে। ওকে, তারপর কি 10 ml 1 মোলার H2SO4 দ্রবণে 50 ml 0.25 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে মিশ্রণটি কোন প্রকৃতির হবে? ওকে, আসলে দেখি পজিটিভ নেগেটিভ কি হয়। আবার আগের মতো H প্লাস, কি করবো এখানে, H প্লাস যেহেতু ধরছি আগে বসাবো অ্যাসিডের গুলা। অ্যাসিডের কত, 10 ইন্টু 1 ইন্টু তুল্য সংখ্যা কত, E ইকুয়ালস টু 2, তাহলে 2 বিয়োগ করবো কি সোডিয়াম হাইড্রোক্সাইডের 50 ইন্টু এই যে নর্মালিটি দেওয়া, তো কি হয়েছে, ওর তুল্য সংখ্যা কত, 1 না, E ইকুয়ালস টু 1। আমরা কি জানি নর্মালিটি সমান মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। সো এটা যদি 1 হয়, কি শিখাইছিলাম আগের লেকচারেই, এন আর এস সমান হবে নর্মালিটি আর মোলারিটি সমান হবে। সো এখানে যা নর্মালিটি তাই হচ্ছে মোলারিটি 0.25। আর কত দিয়ে গুণ, 1 দিয়ে গুণ। ওকে, আর পুরোটাকে কি দিয়ে ভাগ, 50 আছে আর 10 আছে, তার মানে 50-10 এটা হবে আর কি আমাদের 60। ওকে, তাহলে আসো ক্যালকুলেশন করি। কি হবে আমাদের, এটা 10 বসাইছি 2 আর 10 বসাইছি 2 বসাইছি, ঠিক আছে। এটা হবে হচ্ছে 10 দুগুণে 20। 20 থেকে এটা আমাদের কত হবে, এটা হবে 50 ইন্টু 25 ডিভাইড বাই হচ্ছে আমাদের 100। তার মানে হচ্ছে 50 2 দিয়ে ভাগ, 25 কে আলটিমেটলি 2 দিয়ে ভাগ দিলে 12.5। ওকে, 12.5 আসছে এন্ড ডিভাইড বাই হচ্ছে 60। যেহেতু দেখো এই পোর্শনটা আমাদের পজিটিভ চলে আসছে, ঠিক আছে, এটা বড় চলে আসছে, তার মানে নিশ্চয়ই এটা হচ্ছে ছোট, তাই না? এই যে 50 ইন্টু 25 ডিভাইড বাই 100, সো 50-কে 2 দিয়ে কাটাকাটি করলাম, 25/2 থাকে, তার মানে হচ্ছে এটা 12.5। সো যেহেতু এটা ছোট আসছে, আমার এখানে তো ম্যাথ করার দরকার নেই, পিএইচ বের করা তো দরকার নেই, আমি বুঝে গেছি অ্যাসিড বেশি আছে, তার মানে এটা হচ্ছে অম্লীয় হবে। ওকে, 50 ml এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আর 50 ml 0.8 মোলার HCl মিশ্রণের পিএইচ কত, এইটা ডিটেলসে করতে হবে আর কি, আশা করি। আবারও ধরে নিই আমরা H প্লাস বেশি আছে, H প্লাস যদি বেশি থাকে তাহলে এখানে কি হবে, আগে ধরলাম যে HCl এর গুলা বসাই, কত কত আছে 50। ওকে, 50 ইন্টু 8 ডিভাইড বাই 10, যেহেতু ক্যালকুলেশন হাতে হাতে করবো ওইভাবে বসাচ্ছি আর কি। তারপর হচ্ছে 1, তারপর কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ওর জন্য কত বসাবো 50 ইন্টু 1 যা আছে তাই, আর তুল্য সংখ্যা 1, কি দিয়ে ভাগ দিব, মোট আয়তন 50 ml আর হচ্ছে 50 ml, তার মানে হচ্ছে 100 দিয়ে ভাগ। ওকে, আশা করি শূন্য শূন্য কাটাকাটি, 5 হচ্ছে 40 আর হচ্ছে 50, তাহলে এটা থাকে 50 আর এখানে হচ্ছে 100। তার মানে এবার বুঝাই যাচ্ছে, দেখো একটু আগের মতো কেসটা আবার রিপিট হইলো, এখানে আমার বেজের পরিমাণটা বেশি, তার মানে অবশ্যই আমি যে রেজাল্টটা পাবো সেটা অ্যাকচুয়ালি পাবো হচ্ছে ওএইচ মাইনাস এর। তাহলে এটা কত, 50 থেকে 40 গেলে 10, 10 ডিভাইড বাই হচ্ছে 100, তার মানে এটা শূন্য শূন্য কাটাকাটি থাকে হচ্ছে 0.1।
কি জানতে চাইছে আমাদের, মিশ্রণের পিএইচ কত। এটা কি আর ক্যালকুলেশন করা লাগবে? দেখো এটার পিএইচ মুখোমুখি তো করা যায়, পিএইচ কত হবে, 1 হবে। আর যদি তাই হয় পিএইচ কত হবে, 14 থেকে 1 গেলে কত থাকে, 13। তার মানে আমাদের আনসার হচ্ছে 13। আচ্ছা করে দিই, পিএইচ হচ্ছে 1, আর এটা কিভাবে আসছে, 14 থেকে 1 গেলে 13। ওকে, এই তো দেখতে দেখতে আমাদের এই লেকচারটা শেষ, অ্যাসিড বেস টাইট্রেশন শেষ হয়ে গেল। এন্ড যেটা বললাম লাস্টের দিকে আমরা যে ম্যাথগুলো করছি এগুলো আসলে টাইট্রেশনের মতোই, বাট এখানেও দেখছি এটা অম্লক্ষার সাম্যাবস্থাতে তুমি পাবা। এখানে হচ্ছে বেসিক্যালি আমরা একটু দেখলাম যে যদি তারা দুইজন সমান না হয়, একজন যদি কম বেশি হয়, তখন যে দ্রবণটা অম্লীয় বা ক্ষারীয় হয়ে যাবে, আবার সেটা থেকে যে পিএইচ বা পিএইচ বের করা যায় সেটা কিভাবে করতে পারি। তাহলে আমাদের 3টা লেকচার শেষ হয়ে গেছে। আমাদের লাস্ট লেকচারে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই টাইপের ম্যাথগুলাই করবো বারবার, যে সেখানে অ্যাসিড বেসের জায়গায় থাকবে হচ্ছে আমাদের জারণ বিজারণ। ওকে, সবাইকে ধন্যবাদ। আমরা এই লেকচারটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।